বড় হয়ে আবার তোমার কাছে ফিরে এসেছে, অথচ তুমি তার ডাকে সাড়া দিচ্ছ না, রেসপন্স করছো না। আমার কাছে এর চেয়ে বড় যন্ত্রণার আর কিছুই হতে পারে না। আমাকে মাফ করে দিও আরিয়ান। আমি তোমাকে দেয়া আমার কথা রাখতে পারিনি, তোমার প্রতি হওয়া অন্যায়ের মোকাবেলা করতে পারিনি, কিন্তু তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার প্রতি যারা এত বড় অন্যায় করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কখনো ক্ষমা করব না। মিসেস শায়লা কতক্ষণ আগে রিদিতাকে খাওয়ার জন্য ডেকে গেছেন। রিদিতা তাও যায়নি, তাই আবার তিনি ডাকতে এলেন। হৃদিতা মা? মিসেস শায়লাটাকে হতচকিত হয়ে তাকালো রিদিতা। সে এতক্ষণ কথাগুলো বলে একটা ঘোরের মধ্যে ছিল, পলকহীনভাবে নিরন্তর আরিয়ানকে দেখে যাচ্ছিল। দুদিন ধরে ছেলেটার জ্ঞান নেই, স্যালাইন আর অক্সিজেনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আরিয়ানকে এই অবস্থায় রেখে সে কী করে খেতে পারে আর দু চোখের পাতা এক করতে পারে? এই দীর্ঘ 13 বছর যে ছটফটানি আরিয়ানকে দেখার তার ছিল, সেটা যে এমনভাবে দেখতে হবে সেটা সে কল্পনায়ও আনতে পারেনি। হ্যাঁ মামুনি, বলো। মিসেস শায়লা রিদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এইভাবে না খেয়ে থাকতে থাকতে তো তুই অসুস্থ হয়ে যাবি মা। এসেছিস পর থেকে রেস্ট নিচ্ছিস না, খাচ্ছিস না, দু চোখের পাতা এক করছিস না। এভাবে করতে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। তোকেও যে আমরা আরিয়ানের মতো হারিয়ে ফেলবো, তখন আমরা কি নিয়ে বাঁচবো বল? বলতে বলতে মিসেস শায়লার চোখ ছলছল করে উঠল। হৃদিতাও চোখের পানি মুছে নিয়ে অধৈর্য হয়ে বলল, আরিয়ান কবে ভালো হবে মামুনি? ও কি আমার সাথে আর কখনো কথা বলবে না? ছোটবেলায় তো আমার সাথে এক মুহূর্ত কথা বলা ছাড়া থাকতেই পারতো না, আর আজ আমি ওর সামনে এত কাছে থেকেও ওকে ডাকছি, তাও কেন আমার সাথে কথা বলছে না? বলো না মামুনি। কথাগুলো বলে হৃদিতার ডুকরে কেঁদে উঠল। মিসেস শায়লা গোপনে শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, সব ঠিক হয়ে যাবে মা। আমি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরিয়ানের সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে। এক মায়ের বুক ফাটা আর্তনাদ আল্লাহ না শুনে কিছুতেই থাকতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস আরিয়ান একদিন না একদিন সুস্থ হয়ে উঠবেই। তুই দেখে নিস মা, তুই শুধু আমার ছেলেটাকে দেখে রাখিস। আমি চলে গেলে আমার ছেলেটার আপন বলতে আর কেউ থাকবে না। কথা দে মা, তুই সারা জীবন ওর পাশে থাকবি। হৃদিতা মায়াভরা কণ্ঠে মিসেস শায়লার হাত নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, আমার জন্মই হয়েছে আরিয়ানের জন্য। ওর সাথে যে আমার কিসের সম্পর্ক সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আত্মার সম্পর্ক ওর সাথে আমার। ছোটবেলায় এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, কিন্তু যখন ওর থেকে আলাদা হলাম, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন থেকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমার মুহূর্তে মুহূর্তে আমি বুঝতে পারতাম যে আমি আরিয়ানের জন্য এই পৃথিবীতে এসেছি। ওকে ছাড়া যে আমি অচল, নিঃস্ব। আমি ওকে কোনোদিনও একা ছাড়বো না মামুনি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর ছায়া হয়ে পাশে থাকবো, কথা দিলাম। আমার আত্মা যে ওর কিছু হয়ে গেলে আমি এমনিতেও মরে যাব। মিসেস শায়লা চোখে পানি আর মুখে আনন্দের হাসি নিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরলেন। এই আনন্দের কোনো সীমারেখা নেই। হৃদিতাও মায়ের মতো মামুনিকে জড়িয়ে ধরে আপন মনে কাঁদতে লাগলো। এবার চল মা, খেতে আসবি। নিচে তোর বাবা আর খালামণি সবাই অপেক্ষা করছে। তুমি যাও মামুনি, আমি একটু পরে চলে আসছি। মিসেস শায়লা হৃদিতার দিকে তাকিয়ে থাকলেন। হয়তো তিনি বিশ্বাস করতে চাইলেন না যে সে আসবে। হৃদিতা আশ্বস্ত দৃষ্টিতে চোখ বন্ধ করে বলল, প্রমিস মামুনি, আসছি একটু পর। মিসেস শায়লা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আর হৃদিতা ডুব দিল অতীত স্মৃতিতে। আজ থেকে প্রায় 13 বছর আগে এই বাড়িতে, খান ম্যানশনের বিশাল বাড়িতে ড্রয়িং রুমে বসে খেলা করছে দুটি ছোট্ট বালক বালিকা। ছোট্ট মেয়েটির হাতে অসংখ্য ছোট ছোট পুতুল, আর ছেলেটি পুতুলের জন্য সুন্দর করে নিজ হাতে ঘর বানিয়ে দিচ্ছে। মেয়েটি ছেলে আর মেয়ে পুতুল দুটোকে বরকনের সাজে সাজাচ্ছে। দেখো আরিয়ান ভাইয়া, সুন্দর করে পুতুলগুলো সাজিয়েছি। ছোট্ট হৃদিতা আধো আধো বলিতে কথাগুলো বলল। অপরদিকে ছোট্ট সুদর্শন আর মায়াবী চেহারার এক ছেলে চোখ তুলে তারপর দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারও পুতুলের জন্য বাড়ি বানানো শেষ। খুব সুন্দর করে নিখুঁত ডিজাইনের 2টা ছোট্ট ছোট্ট বাড়ি বানিয়েছে। খুব সুন্দর হয়েছে রিদি। মেয়ে পুতুলটা একদম তোমার মতোই মিষ্টি। দেখো আমারও বাড়ি বানানো শেষ। কেমন দেখতে হয়েছে বলো তো? মেয়েটি হাত উঁচু করে আমোদিত হওয়ার ভঙ্গিতে বলল, খুব খুব সুন্দর হয়েছে আরিয়ান ভাইয়া। দেখো ছেলে পুতুলটা একদম তোমার মতো গুলুমুলু আর মিট্টি দেখতে হয়েছে।
ছোট্ট আরিয়ান ওর কথায় হাসলো। ছোট্ট রিদিতা দেখতে একদম যেন বারবি ডলের মতো। হালকা বাদামি কোকড়ানো সিল্কি চুল, ফোলা ফোলা গাল, বড় বড় হরিণীর মতো দুটি ডাগর ডাগর চোখ, চিকন গোলাপি ঠোঁট, এক কথায় দেখতে অসাধারণ মায়াবী। হাসলে ওর বাম গালে টোল পড়ে, আর আরিয়ান সেই টোলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটের ডান দিকের কোণের নিচে লালচে বর্ণের একটা তিল। সেই তিলটা সবসময় আরিয়ানকে একটা অজানা আকর্ষণ অনুভব করাতো, যেটা আরিয়ান সবসময় বুঝতে পারত, কিন্তু সেই অনুভূতির নাম কি সেটা ছোট্ট আরিয়ান তখন বুঝতে পারেনি। আরিয়ান আর রিদিতার খোলার মাঝেই হঠাৎ আরিয়ানের মা বাবার রুম থেকে ঝগড়ার আওয়াজ ভেসে এলো। দুজনে প্রচন্ড কথা কাটাকাটি করছে। আরিয়ান ভয়ে কুঁকড়ে গেল সেই ঝগড়া শুনে। রিদিতার প্রচন্ড মন খারাপ হয় যখন আরিয়ান এভাবে ভয় পেয়ে মন খারাপ করে ফেলে, তাই সে আরিয়ানকে একটু আনন্দিত করতে বলল। চলো আমরা বাগানে খেলতে যাই আরিয়ান ভাইয়া। তখন ছোট আরিয়ান ওর কথা মতো ছোট্ট রিদিতাকে নিয়ে বাগানে চলে যায়। ছোট্ট রিদির ছোটবেলা থেকে সাদা গোলাপ প্রচণ্ড প্রিয় ছিল, আর আরিয়ান তখন প্রতিবারের মতো নিজের হাতে সাদা গোলাপ তুলে তুলে ওর জন্য মালা গেঁথে দেয়। সেই মালা রিদি তার বাদামি ও কোকড়ানো সিল্কি চুলে লাগিয়ে দিলে ছোট্ট রিদি সেই মালা নিয়ে সারাদিন প্রচণ্ড হাসি খুশি মুখে ছুটে বেড়ায়। আরিয়ান তখন মন ভরে রিদ্দার হাসি মাখা মুখটা দেখতে থাকলো। মুহূর্তেই তার মন থেকে বাবা মার ঝগড়ার কারণে তৈরি হওয়া বিষণ্ণবোধ সম্পূর্ণরূপে কেটে গেল। এই মেয়েটার সাথে যে সে কতক্ষণ থাকে, পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণা যেন তার থেকে বিদায় নেয়। প্রতিটা ক্ষণে এক অসম্ভব ভালো লাগার মুহূর্ত পার করে সে। অতীত ভাবনা থেকে রিদিতা ফিরে এলো তার খালামণি মিসেস আনিকা রায়হানের ডাকে। রিদিতা, রিদিতা আবারও চমকে তাকালো পেছন দিকে। ও খালামণি, তুমি এসছো? আমার একদমই খেয়াল ছিল না। আমি আজকে সন্ধ্যার ফ্লাইটে আবার কানাডা চলে যাচ্ছি রিদিতা। রিদিতা অবাক চোখে তাকালো। এত তাড়াতাড়ি কেন খালামণি? আসলে তোমার রহমান আঙ্কেলের বিজনেস ঘটিত একটা বড় ঝামেলা হয়েছে, আর তুমি তো জানো আমি তার লাইফ পার্টনারের সাথে সাথে বিজনেস পার্টনারও। তাই আমাকে গিয়ে সব হ্যান্ডেল করতে হবে, না হলে এই মুহূর্তে আমি তোমাকে আর আরিয়ানকে এই অবস্থায় রেখে কিছুতেই যেতাম না। বাট আই প্রমিস, তোমার আঙ্কেলকে নিয়ে কিছুদিন পর আমি অবশ্যই আবার দেশে আসব। রিদিতা কিছু না বলে তার খালামণিকে জড়িয়ে ধরল। খালামণিও পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শেষবারের মতো আমার সাথে লাঞ্চটা করে নাও রিদিতা। আজকে সন্ধ্যার সময় আমার ফ্লাইট। শেষবার মানে? এসব তুমি কি বলছো খালামণি? আরে শেষবার মানে এই কয়দিন তো আর তোমার সাথে দেখা হচ্ছে না, সেটাই বোঝাতে এই কথাটা বললাম। একটু থেমে মিসেস আনিকা রায়হান আবার বলতে শুরু করলেন। এখানে দীর্ঘদিন থাকলে তোমার স্টাডির ওপর কিন্তু বেশ এফেক্ট পড়বে রিদিতা, সেদিকে একটু খেয়াল রেখো তুমি। এখন আমি অন্য কিছু নিয়েই ভাবতে চাচ্ছি না খালামণি। আরিয়ানকে এই মুহূর্তে আমার ভীষণ দরকার। অসুস্থ না হওয়া পর্যন্ত আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে পারবো না। আনিকা রায়হান কিছুক্ষণ চুপচাপ থেকে শান্ত কণ্ঠে বললেন। তোমার ইচ্ছের উপর কখনো জোর দেইনি রিদিতা, আর না এখন দেব। জীবনে শুধু একবারই জোর খাটিয়ে তোমাকে কানাডায় নিয়ে গিয়েছিলাম, এরপরে আর কখনো কোনো কিছুর জন্য তোমার ওপর জোর খাটাইনি, আর না এখন খাটাবো। আমি ইউনিভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলে রাখবো, তিনি তোমার ছুটি বাড়াতে হেল্প করবেন। আশা করি পরবর্তীতে তুমি পড়াশোনার সব ক্ষতি চুকিয়ে নিবে। রিদিতা আরিয়ানের ঘুমন্ত চেহারার দিকে একবার তাকিয়ে তার মাথায় মায়া ভরা দৃষ্টিতে অনেকক্ষণ হাত বুলিয়ে দিল। এরপর খালামণির দিকে চেয়ে সেসব প্রসঙ্গে আর কোনো কথা না বলে মলিন কণ্ঠে বলল। নিচে চলো খালামণি। খাবার টেবিলে রিদিতা কিছুই খাচ্ছে না, শুধু খাবার নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে, আর আনমনে বিষণ্ণভাবে কি যেন ভাবছে। সবাই সেটা খেয়াল করছে। রিদিতা মামুনি, বাবাটাকে হুঁশ ফিরল রিদিতার, তড়িৎ কণ্ঠে বলল। হ্যাঁ বাবা, বলো। ডক্টর রেজা চৌধুরী তার মেয়েকে ভালোভাবে খেয়াল করে বললেন। দেখো মামুনি, তুমিও যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আরিয়ানকে সুস্থ করবে কিভাবে? ওকে সুস্থ করার জন্য তোমাকে তো ঠিক থাকতে হবে, তাই না? রিদিতা সব বুঝতে পেরে মাথা নিচু করে অল্প করে খেতে লাগলো, কিন্তু খাবার যেন তার গলা দিয়ে নামতে চাইছে না। ডক্টর রেজা চৌধুরী শান্ত ভঙ্গিতে বললেন। যে কোনো মুহূর্তে আরিয়ানের জ্ঞান ফিরে আসবে, তখন ওকে প্রপারলি ট্রিটমেন্ট আর মেন্টালিটি সাপোর্ট দিতে পারলে ওকে সুস্থ করে তোলা সম্ভব 100% আছে। আর আমি জানি সেটা তুমি খুব ভালো করেই পারবে। আফটার অল
কানাডার ডাক্তারি নিয়ে পড়াশোনা করা মেয়ে তুমি। এসব সম্পর্কে পুরোপুরি না হলেও বেশ ভালো অভিজ্ঞতা আছে তোমার। মিসেস শাইলা চৌধুরী চমকে তাকালেন ডক্টর রেজা চৌধুরীর দিকে। ডক্টর রেজা চৌধুরী মিসেস শাইলার চমকানোর কারণ বুঝতে পেরে মুচকি হেসে বললেন, হ্যাঁ ভাবি, রিদিতা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে, আর 2-3 বছরের মধ্যেই সে ডাক্তারি পড়া কমপ্লিট করে ফেলবে। মেডিকেল ইউনিভার্সিটি থেকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে সে দেশে এসেছে। আনিকা সকালে আমাকে এই খবরটা দিল। মিসেস আনিকা রাহান ততক্ষণ খাওয়া শেষ করে লাগেজ গোছাতে রুমে চলে গেছেন। কথাটা শুনে মিসেস শাইলা অনেক খুশি হলেও পরক্ষণেই কিছু একটা ভেবে মন খারাপ করে ফেললেন তিনি। ভাঙা কণ্ঠে বললেন, আর যদি আমার আরিয়ানের সাথে এত কিছু না হতো, তাহলে আমার ছেলেটাও এতদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে থাকতো। পড়াশোনা শেষ করে দেশের একজন নামকরা ইঞ্জিনিয়ার হতো আমার ছেলে। কিন্তু কি থেকে কি সব হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আদৌ আমার ছেলেটা আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হবে কিনা কে জানে। কান্নায় কণ্ঠ রোধ হয়ে গেল মিসেস শাইলার। রিদিতার চোখেও অশ্রুকণা এসে ভিড় করলো। সে উঠে গিয়ে মিসেস শাইলাকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে মামুনি। ও সুস্থ হয়ে ঠিকই একদিন ইঞ্জিনিয়ার হতে পারবে, দেখে নিও। তাছাড়া ওর গানের গলা অসাধারণ। তোমার মনে নেই ও কত সুন্দর গান গেয়ে শোনাতো আমাদের? ও সুস্থ হলে ওর সেই প্রতিভাকে আবার জাগিয়ে তুলবো আমি। দেশের একজন নাম করা সিঙ্গার করে তুলবো ওকে আমি। দেখে নিও তুমি মামুনি, কথা দিচ্ছি তোমাকে। এখনো কিছু শেষ হয়ে যায়নি, সব আগের মতো ঠিক হয়ে যাবে, দেখো। আর যারা ওর এই অবস্থার জন্য দায়ী, ওদের কাউকে আমি ছাড়বো না। এসব করার কথা আর দ্বিতীয়বার ভেবো না রিদিতা। এসব চিন্তা ভাবনা এখনই সমাপ্ত করে দাও। ডক্টর রেজা চৌধুরীর কথাই হকচকিয়ে গেল রিদিতা। বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, এসব তুমি কি বলছো বাবা? এসব কথা ভাববো না মানে? এসব কথা সমাপ্ত ঠিক করে দেব মানে? আরিয়ানের সাথে এত জঘন্য অন্যায়টা যারা করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব আমি? আমজাদ আঙ্কেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে এত সহজে ছেড়ে দিব আমি? আমার আরিয়ানকে যারা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে তাদের জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। কাউকে ছাড়বো না আমি। আরিয়ানের জীবনটা যারা ধ্বংস করে দিয়েছে তার চেয়েও 1000 গুণ যন্ত্রণা দিয়ে আমি তাদের জীবন ধ্বংস করে দিব। তোমরা এতগুলো দিন কিভাবে চুপচাপ আছো আমি সেটা ভেবেই প্রচন্ড অবাক হচ্ছি। প্রচন্ড রাগান্বিত স্বরে চিৎকার করে কথাগুলো বলল রিদিতা। তার ফর্সা চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। চোখ দুটো থেকে যেন অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে, যেন এই চোখ দিয়ে গোটা পৃথিবী ভস্ম করে দেবে সে। পুরো শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছে। ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শাইলা খান শান্ত শিষ্ট আর মিষ্টি চেহারার রিদিতার এমন রূপ দেখে প্রচন্ড অবাক হয়ে গেলেন, যেন অগ্নিকন্যা রূপ ধারণ করেছে সে। আসলে ভালোবাসার মানুষের কষ্ট তাকে এই রূপ ধারণ করতে বাধ্য করেছে। এই মুহূর্তে রিদিতার মনে কি ঝড় চলছে সেটা মিসেস হাইলা খুব ভালো মতোই অনুভব করতে পারলেন। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে গিয়ে রিদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি মামুনি। প্রিয় মানুষের কষ্ট আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এটা স্বাভাবিক। কিন্তু একটা বিষয় ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আরিয়ানের সুস্থতা। তাকে অতীব জরুরি অতীতের জীবন থেকে সম্পূর্ণ বের করে নতুন একটা জীবন দিতে হবে। কিন্তু এখন যদি তুমি আবার তার অতীতকে টেনে আনো, তাহলে সে হয়তো আবার সেই অন্ধকার অতীতে তলিয়ে যেতে পারে। আরিয়ানের জীবন থেকে অতীতকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে, আর এই জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে তোমাকে। আর আমার মামুনির ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস তুমি আরিয়ানকে ঠিকই সুস্থ করে তুলতে পারবে। যদিও ট্রিটমেন্ট দায়িত্ব তোমার উপর দিতে পারছি না, তবে জ্ঞান ফেরার পর তাকে সম্পূর্ণ মেন্টালি সাপোর্ট। শত ঝগড়াঝাটির মধ্যেও তিনি আর আমজাদ কবির ছবিগুলো বাধাই করে রেখেছিলেন, না হলে সুন্দর মুহূর্তটা তারা হয়তো কখনো পেত না। তখনই পেছন থেকে অনেকগুলো মানুষের আওয়াজ শুনে রিদিতা আর মিসেস শাইলা খান চমকে পেছনে তাকালো। দেখলো শান্ত, ঈশিতা, রেহান, শ্রাবণী, তন্ময়, মাহিনা, শাকিল এসেছে। এরাই হলো আরিয়ানের দুঃসময়ের বন্ধু। আরিয়ানের এত বড় ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই কয়জনই তার দুঃসময় সবসময় পাশে থেকেছে। কথাই বলে সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। কথাটা একেবারে সত্যি। দুঃসময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। প্রত্যেকের হাতে প্রচুর ফলমূল, মিষ্টি আর অনেক ধরনের খাবার দাবার। ওরা যখনই আসে তখনই অনেক কিছু নিয়ে আসে। মিসেস শাইলা তাদের অনেকবার মানা করেছেন, কিন্তু তারা তো শোনবার পাত্রপাত্রী নয়। তাদের একটা কথা, বন্ধুকে ভালো করার জন্য তারা কিছুই করতে পারছে না, অন্তত এটুকু তাদেরকে করতে দেওয়া হোক। মিসেস শাইলা কিছুই বলতে পারেন না, শুধু নীরব হয়ে গোপনে শাড়ির আঁচলে চোখ মুছেন। আন্টি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মুখে মুখে শুধু বলার জন্য ভালো থাকা বললেও আসলে তারা কেউই ভালো নেই। এ বাড়িতে এলেই আরিয়ানের অবস্থা দেখে ভেতরে ভেতরে তারা গুমড়ে মরে যায়। তাও সৌজন্যতার খাতিরে এ কথাগুলো বলতে হয়। নিজের শায়লা চৌধুরী তাদের হাত থেকে কাজের লোকদের ডেকে জিনিসগুলো নিতে বললেন। এরপর তারা ভেতরে ঢুকতেই আরিয়ানের রুমে একটা সুদর্শনা নারীকে দেখে থমকে গেল। তার রূপের উজ্জ্বলতা এই কয়দিনে ম্লান হয়ে গেছে, কিন্তু তাও যেন তার সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে। উস্কো খুস্কো চুল আর মলিন মুখ থেকেও যেন এক অসম্ভব সুন্দর মায়া বেরিয়ে আসছে। প্রত্যেকে অবাক হয়ে গেল সামনে থাকা মেয়েটিকে দেখে। সবাই হৃদিতার সামনে নীরবে গিয়ে দাঁড়ালো, অথচ হৃদিতা তখনও সেই অ্যালবামেই মগ্ন। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ঈশিতা অবাক হয়ে হৃদিতার উদ্দেশ্যে বলল, আপনি কে জানতে পারি কি? হৃদিতা অবাক হয়ে তাকাতেই মিসেস শায়লা এগিয়ে এসে হৃদিতাকে ধরে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন। ও হলো আমার মেয়ে, আমার কলিজার টুকরা, একমাত্র মেয়ে, হুমায়রা চৌধুরী হৃদিতা। কিন্তু আমাদের জানা মতে আরিয়ানের তো কোনো বোন ছিল না আন্টি। ঈশিতা উৎসুক কণ্ঠে কথাটা বলল। ও আরিয়ানের আপন বোন নয়, কিন্তু আরিয়ানের খুব কাছের কেউ একজন ছিল। সবাই কনফিউজড হয়ে গেল মিসেস শায়লার কথায়। আপন বোন নয়, আবার আরিয়ানের খুব কাছের কেউ একজন। কেউ কিছু বুঝতে পারছে না। মিসেস শায়লা সেটা বুঝতে পেরে বললেন, ও হলো আরিয়ানের ছোটবেলার খেলার সাথী। আরিয়ান ওকে রীতি বলে ডাকতো। তোমাদের রাজা আঙ্কেলের একমাত্র মেয়ে হৃদিতা। ওর সাথেই আরিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা প্রতারক মেয়ে এসে হৃদিতার নাম নিয়ে আমাদেরকে চমৎকারভাবে ঠকালো। সবাই এখন আসল কাহিনী বুঝতে পারলো। শ্রাবণী আর ঈশিতা হৃদিতার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলতে লাগলো, বুঝতে পেরেছি, তুমি হলে আরিয়ানের ছোটবেলার হারিয়ে ফেলা সেই প্রিয়তমা রীতি, যার কথা ও আমাদেরকে ওই ফ্রন্ট মেয়েটার সাথে বিয়ের আগে বলেছিল। জানো, ও তোমার কথা আমাদেরকে বলেছে। ওর কথাবার্তায়, আচার আচরণে অনেক ভালো করেই বোঝা যেত ও তোমাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করতাম ও তোমাকে ভালোবাসে কিনা, তখন ও কখনো সেটা স্বীকার করতো না। হয়তো আঙ্কেল আন্টির মতো ভালোবেসে বিয়ে করে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়। তুমি যদি আরেকটু আগে আসতে, তাহলে আরিয়ান এতটা অসহায় হয়ে পড়তো না। কিছু পিশাচরূপী অমানুষ ওর জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল। আল্লাহ ওদেরকে কোনোদিন মাফ করবে না। দেখো। হৃদিতা শ্রাবণী আর ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শ্রাবণী আর ঈশিতা ওকে সান্ত্বনা দিতে লাগলো। শান্তরা এগিয়ে এসে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, কেঁদো না বোন, ও একদিন ঠিকই ভালো হয়ে উঠবে। তুমি এসে গেছো না, এখন আর আমাদের কোনো ভয় নেই। আমরা আছি তোমার পাশে সবসময়। তোমার আর আরিয়ানের পাশে আমরা সবসময় আছি। হৃদিতা অশ্রুমাখা চোখে ওদের দিকে হাসি মুখে তাকালো। ওর মনে প্রচন্ড মনোবল ফিরে এলো। বন্ধুত্বের হাত বাড়িয়ে নিল প্রত্যেকের সাথে। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। মিসেস শায়লা চোখের পানি মুছে নিলেন। আর তিনি কাঁদবেন না। তার দৃঢ় বিশ্বাস এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তার ছেলের মুখের দিকে একবার তাকালেন। আর যদি আরিয়ান সুস্থ থাকতো, তাহলে ওদের সাথে সেও থাকতো। রাতে হঠাৎ করে কোনো কিছুর আওয়াজে হৃদিতার ঘুম ভেঙে গেল। ও আরিয়ানের বিছানার পাশে ওর হাত ধরে একটা চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে তড়াক করে জেগে উঠে টেবিলের পাশে ল্যাম্প বাতিটা জ্বালিয়ে দিল। দেখতে পেল আরিয়ান হাত নাড়াচাড়া করছে। মুহূর্তেই ওর হৃৎপিণ্ডটা ধক করে উঠল। এক রোমাঞ্চকর অনুভূতির শরীর বেয়ে গেল। আরিয়ান, আরিয়ান। ওর চিৎকারে নার্সরা তন্ডা থেকে জেগে উঠল। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী পাশের রুম থেকে ছুটে এলেন। হৃদিতার চোখ আনন্দশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল। আরিয়ানের জ্ঞান ফিরে এসেছে মামুনি, ও রেসপন্স করেছে। হৃদিতার কণ্ঠে আনন্দের ধ্বনি। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী আবেগ আপ্লুত হয়ে গেলেন। আরিয়ান বাবা, চোখ খুল বাবা। সবেমাত্র আরিয়ানের জ্ঞান ফিরে এসেছে। এখনই চিৎকার চেঁচামেচি করলে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। ভাবি আর হৃদিতা, মামুনি প্লিজ তোমরা কোনো কথা বলো না। ডক্টর রেজা চৌধুরী কথাগুলো বললেন আর নার্সকে বললেন একটা ইনজেকশন নিয়ে আসতে। নার্স ইনজেকশন নিয়ে আসার পর রেজা চৌধুরী আরিয়ানকে সেটা পুশ করে দিলেন। ওকে একটা মেডিসিন পুশ করে দিলাম। এটা দেওয়ার পর ওর দুর্বলতা অনেকটা কমে যাবে। কিছুক্ষণ পর আরিয়ান চোখ মেলে তাকালো। হৃদিতা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। ওর চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়তে লাগলো। আনন্দ অশ্রু আরিয়ানের হাত ধরে রেখে ওকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো, আরিয়ান, এই আরিয়ান। তার কণ্ঠে যেন বহুকালের ব্যাকুলতা আর বিচ্ছেদের যন্ত্রণা লুকিয়ে আছে। আরিয়ান চোখ মেলে তাকিয়ে সবাইকে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। বাবা, আরিয়ান কথা কেন বলছে না? আরিয়ান প্লিজ আমার সাথে কথা বলো। ও সেই 6 মাস আগে থেকেই
কারোর সাথে কথা বলে না মামুনি। ওর ফিজিক্যাল ড্যামেজের সাথে মেন্টালিটি প্রচুর ইফেক্ট রয়েছে। ওকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেটা প্রচুর সময় আর ধৈর্যের ব্যাপার। হুট করেই কোনোভাবে ওকে দিয়ে কথা বলানো যাবে না। যত সময় আর ধৈর্যই লাগুক না কেন বাবা, আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই। দরকার হলে সারা জীবন কাটিয়ে দিব আমি, কিন্তু তাও ওকে আমি কিনতেই হবে, আর আমাকে ওর মুখ দিয়ে হৃদি বলে ডাকতেই হবে। নিজের শায়লা রিদিতার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার ছেলেকে একমাত্র যদি কেউ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে সেটা একমাত্র রিদিতা। শ্রেয়সী পরম মায়া ভরা চোখে আরিয়ানের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর দুটো হাত শক্ত করে চেপে ধরে রাখলো নিজের হাতের মুঠোয়, আর আরিয়ান অপলক দৃষ্টিতে নিরন্তর তাকিয়ে থাকলো রিদিতার মায়াভরা আর অশ্রু জমা চোখ দুটোর পানে। আরিয়ানের মন অজান্তেই হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। চোখ দুটো রক্তলাল হয়ে নিষ্পালকভাবে রিদিতার দিকে আবদ্ধ হয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে যেতে থাকলো। শরীর মনে অস্বাভাবিক কাঁপুনি আসতে লাগলো। প্রতিক্রিয়াহীন দেহ মনে হঠাৎ এমন পরিবর্তন দেখে আরিয়ানের অবচেতন মন হঠাৎ করে সজাগ হয়ে উঠল। এমন পরিবর্তন সবার চোখে না পড়লেও রিদিতার সজাগ চোখ জোড়ায় ঠিকই ধরা পড়ল। তার মুখে বিজয়ের চওড়া হাসি ফুটে উঠল। আরিয়ান অপলক চোখে সেই হাসির দিকে তাকিয়ে রইল, যেন অনন্তকাল দেখলেও সেই দেখা শেষ হবে না। আচ্ছা, এই হাসি কি সে আগে কোথাও দেখেছে? অসুস্থ মস্তিষ্ক হুট করে কিছু মনে করতে পারল না। বারে বসে একের পর এক মদের বোতল শেষ করে যাচ্ছে আদনান। ইতিমধ্যেই বারের প্রায় অর্ধেকের মতো মদের বোতল সে শেষ করে ফেলেছে। তার বাংলাদেশি বন্ধু ওয়াসিফ তাকে বারবার মানা করেছে এত মদ না খেতে, কিন্তু আদনান তার কোনো কথা তো শুনছেই না, উল্টো বারবার তাকে ছাড়িয়ে দিচ্ছে। আদনান, আমার কথাটা শোন, এত মদ খাস না, এমনিতে অনেক মদ খেয়ে ফেলেছিস, এরপর আর তুই নিজেকে সামলাতে পারবি না। আদনানের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, চোখ দুটো অসম্ভব পরিমাণে জ্বলছে। চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না, তাও কোনো রকম চোখ পিটপিট করে তাকাতে লাগলো সামনে থাকা বন্ধু ওয়াসিকের দিকে। হাতে থাকা হুইস্কির গ্লাসটাতে অনেকবার চুমুক দিয়ে ভাঙ্গা মাতাল কণ্ঠে বলল, কি করে আমি নিজেকে সামলাবো বল? আমার সুইটহার্ট, আমার জান পাখি আমাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গেছে। সে আমাকে কখনো ভালোবাসেনি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি নিজের জীবনও দিয়ে দিতে পারি। নিজের জীবন দিয়ে দিলে তুই কি ওকে পেলি কি করে? ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারোর হতে দেব না। দরকার হলে ওকে নিয়ে একসাথে মরবো। জীবনে একসাথে না হতে পারি, কিন্তু মরণে তো একসাথে হতে পারবো। দেখ আদনান, এবার তুই কিন্তু বেশি করছিস। আদনান ওয়াসিকের কোনো কথা না শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওয়াসিক শান্ত চোখে ওকে কয়েক পলক দেখে অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ল। ওর মতো পাগলাটে স্বভাবের মানুষকে এখন বোঝালেও ওর মাথায় এখন কিছুই ঢুকবে না। এর চেয়ে বরং মাথাটা ঠান্ডা হোক, স্বাভাবিক হোক, তখন বুঝিয়ে বলা যাবে। এদিকে একটা বিদেশি ওভার স্মার্ট আর শর্ট ড্রেস পরা এক মেয়ে এসে আদনানকে বিরক্ত করতে লাগলো ড্যান্স করার জন্য। আদনান প্রথমবার না করলেও সে গায়ে পড়ে এসে ড্যান্স করতে চাইলো। আদনান প্রচণ্ড বিরক্ত হয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিল। বারের প্রত্যেকে থমকে গেল। মেয়েটি রেগে ফুসফুস করতে করতে উঠে চলে গেল। আয়ান সেদিকে পাত্তা না দিয়ে আবার ড্রিঙ্কস করতে লাগলো। এদিকে আদনান হুইস্কির সবগুলো বোতল পুরো শেষ করে ফেলেছে, তাও যেন ওর নেশা হচ্ছে না। বারের ম্যানেজারকে ডেকে এখন আরও হুইস্কির বোতল চাইলো, কিন্তু ম্যানেজার বলল যে তাদের স্টকে আর কোনো হুইস্কির বোতল নেই। আর এদিকে রাতও প্রায় শেষের দিকে, নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে। তাই ম্যানেজার ওকে চলে যেতে বললেও ম্যানেজারের উপর হামলা করে বসলো। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যেতে দেখে ওয়াসিক কোনো মতে ব্যাপারটা সামলে ওকে টেনে ধরে বাইরে নিয়ে আসলো। গাড়ি এত বড় সাহস ওই ব্যাটার, আমাকে হুইস্কির বোতল দিতে মানা করে? ও জানে আমি কে? টরেন্টো শহরের টপ বিজনেসম্যান রায়হান শাহরিয়ারের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। এক তুড়িতে ওর আর ওর বারের 12টা বাজিয়ে দিতে পারি আমি। বলে নিজের হাতে কয়েকবার তুড়ি বাজালো সে। অন্যদিকে ওয়াসিক গাড়ি ড্রাইভ করতে করতে একটা দীর্ঘশ্বাস নিল। ছোটবেলা থেকে দেখে আসছে আদনান রিদিতাকে পাগলের মতো ভালোবাসে। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যে সে রিদিতার কথা ওয়াসিককে বলেনি। ওয়াসিক ভেবেছিল হয়তো রিদিতা আদনানকে ভালোবাসে, কিন্তু এখন যখন জানতে পারলো রিদিতা অন্য কাউকে ভালোবাসে, তার জন্য বিডিতে গেছে আর আয়ান ওকে পাওয়ার জন্য পাগলের মতো ব্যবহার করছে, তখনও চিন্তা বেড়েই চলেছে। এর পরিণতি যে কি হবে আল্লাহই ভালো জানেন। ওয়াসিক একবার আদনানের মুখের দিকে তাকালো। সে জানে আজ আঙ্কেল আন্টি ওকে প্রচুর বকবে, কিন্তু আদনানের তাতে কোনো কিছুই যায় আসবে না। ছেলেটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মুখটা দেখতে অনেক করুণ ও বিষণ্ণ লাগছে। ওয়াসিকের প্রচণ্ড মন খারাপ হতে লাগলো নিজের ঘনিষ্ঠ বন্ধুর এই অবস্থা দেখে। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ড্রাইভ করতে মনোযোগ দিল।
খান ম্যানশনের প্রত্যেকের দু চোখের পাতা এক হয়নি সারা রাত। বিশেষ করে শায়লা খান আর হৃদিতার অবস্থা খুবই কাহিল। সারা রাত জেগে আরিয়ানের দেখাশোনা করতে করতে দুজনকে খুব অসুস্থ দেখাচ্ছে। তাও আবার চোখে মুখে উপচে পড়া আনন্দে সে বের করেছে। হৃদিতা যে গতকাল রাতে থেকে আরিয়ানের হাত ধরেছে, এখনই অবধি ছাড়েনি। আর এদিকে আরিয়ান কোনো কথা না বলে শুধু চুপচাপ শুয়ে আছে, তার কোনো ভাবান্তর নেই যেন। পাথরের মূর্তির মতো শুধু শুয়েই আছে। নিজের শায়লা আর হৃদিতা যে কতবার তাকে ডেকে চলেছেন তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে যেন চেতনাবিহীন কোনো জড়বস্তু, কিন্তু সে অপলক দৃষ্টিতে হৃদিতার দিকে শুধু তাকিয়ে থাকে। আরিয়ানের সেন্স ফিরে আসাতে হৃদিতার মনে যে আনন্দের জোয়ার এসেছিল সেটা তার নীরবতায় যেন পুনরায় ভাটা পড়েছে। সে বিষণ্ণ আর করুণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। রেজা চৌধুরী চোখ দিয়ে আশ্বস্ত করলেন যে সব ঠিক হয়ে যাবে। হৃদিতা এক টুকরো আশার আলো নিয়ে বসে থাকলো আরিয়ান কখন তার সাথে কথা বলবে। পরন্ত বিকেল নেমে এসেছে। হৃদিতা তখনও আরিয়ানের রুমের এক কোণে বসে তার দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে আছে, চাতক পাখির মতো অপেক্ষা করছে কখন তার আরিয়ান তার নাম ধরে ডাকবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন এখনো শেষ হচ্ছে না। নিচের শায়লা অনেকক্ষণ ধরে ডেকে গেছেন হৃদিতাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু সেও যেন আজ পাথরে মূর্তি হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না আরিয়ান তার সাথে কোনো কথা বলবে সেখান থেকে সে উঠবে না। ডক্টর রাজা চৌধুরী আর মিসেস শায়লা জোর করেই তাকে খাওয়াতে পারেননি। আমিও দেখি তুমি তোমার হৃদিকে দেখেও কতক্ষণ কথা না বলে থাকতে পারো। কি করে এতটা কঠিন হৃদয়ের হলে তুমি? তোমার কি আমাদের অতীতের কথা একটু মনে পড়ে না? আমার জন্য কি তোমার হৃদয়ে এতটুকু হৃদয় স্পন্দন হয় না? যদি সত্যি তোমার মনে আমার প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কথা বলবে। আমার ডাকে তোমাকে যে সাড়া দিতেই হবে আরিয়ান। মনে মনে কথাগুলো চিন্তা করে বিষণ্ণ মুখে আরিয়ানের দিকে চেয়ে রইল হৃদিতা। এদিকে আরিয়ানের অকেজো মস্তিষ্কে কিছু ঘটনা হানা দিচ্ছে। কিছু টুকরো টুকরো স্মৃতি তার হৃদয়ে তার মস্তিষ্কে দোল খেলে যাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ, এক মায়াবিনী মেয়ের দৌড়ে ছুটে চলার দৃশ্য, তার নিজের মালা গেঁথে কাউকে পরম মমতায় পেরিয়ে দেওয়ার দৃশ্য, কারো পেছনে নিরন্তর ছুটে চলার দৃশ্য, আবার কারো ঝগড়ার শব্দে ভয়ে কুকড়ে যাওয়ার দৃশ্য, খুব আপন কোনো মানুষের হাতটা ছেড়ে দেওয়ার দৃশ্য, তার বিদায়ের সময় বুকের ভেতর প্রচণ্ড কষ্ট অনুভব হওয়ার দৃশ্য, তার শূন্যতায় পুনরায় একাকিত্বের সঙ্গী হওয়ার দৃশ্য, আবার ভেসে আসছে শত শত লোকের ধিক্কার দেওয়ার দৃশ্য, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি বলে চিৎকার করে কথা বলার দৃশ্য, খুব আপন কোনো মানুষের মৃত্যুর দৃশ্য, তার শোকে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্য, এরপর কিছু মানুষরূপী জানোয়ারের চরম নির্যাতনের দৃশ্য। শেষের দৃশ্যগুলো তার মন ও মস্তিষ্কে এতটাই প্রভাব ফেলেছে যে আরিয়ান প্রচণ্ড জোরে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। শব্দগুলো আর কথাগুলো যেন গলায় আটকে গেছে, কেউ যেন তার গলা চেপে ধরেছে, এমন অনুভূতি হচ্ছে। ওদিকে হৃদিতা অপেক্ষা করতে করতে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান দেখতে পাচ্ছে তার সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে শুয়ে আছে। তাকে দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠল যেন। একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি তার পুরো দেহে জুড়ে বয়ে গেল। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হলো। হৃদয় এতটাই হালকা অনুভূত হলো যে যেন শত বছরের এক তীব্র শূন্যতা আর একাকিত্বের অবসান ঘটল তার। আরিয়ানের মস্তিষ্ক একটু একটু করে যেন সাড়া দিতে লাগলো। সামনে থাকা মেয়েটিকে দেখে তার এতদিন ধরে শক্ত হয়ে থাকা হৃদয় যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। এসব অনুভূতি তাকে ঘিরে ধরায় আরিয়ান প্রচণ্ড ছটফট করছে, মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। হাতে লাগানো স্যালাইনের সুইগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললো সে। হঠাৎ এক তীব্র চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারে তন্দ্রাচ্ছন্ন হৃদিতার অন্তরাত্মা কেঁপে উঠল যেন। সে তড়াক করে ঘুম থেকে উঠে দ্রুত পায়ে আরিয়ানের কাছে গেল। আরিয়ান, কি হয়েছে তোমার আরিয়ান? তুমি এমন করছো কেন? বাবা জলদি এসো, দেখো আরিয়ান যেন কেমন করছে। বাবা, মামুনি। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমার
তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো, এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমার নাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। হৃদিতার চিৎকারে মিসেস শায়লা ছুটে এলেন, সেই সাথে ডক্টর রেজা চৌধুরীও। তারা এসেই দেখতে পেল আরিয়ান কেমন পাগলের মতো ছটফট করছে। নার্স, দ্রুত ইনজেকশন আনো, কুইক। একজন নার্স দ্রুত একটা ইনজেকশন এনে ডক্টর রেজা চৌধুরীর হাতে দিল। ডক্টর রেজা চৌধুরী সেটা পুশ করতে গিয়ে ব্যর্থ হলেন। আরিয়ান প্রচণ্ড হাইপার হয়ে গেছে। তার মাথায় যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তখন সে এমন পাগলের মতো করে, তখন ওকে সামলে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। ডক্টর রেজা চৌধুরী ইনজেকশন দিতে এলে আরিয়ান ছিটকে দূরে সরিয়ে দেয় তাকে। তখন ডক্টর রেজা চৌধুরী দুজন নার্সকে ইশারা করেন আরিয়ানকে ভালো মতো ধরার জন্য। তারা এবং হৃদিতা শক্ত করে ধরার পর অনেক কষ্টে ডক্টর রেজা চৌধুরী আরিয়ানকে ইনজেকশন পুশ করে শান্ত করেন। প্রচণ্ড উত্তেজিত ছেলেটা হঠাৎ করে কেমন শান্ত হয়ে গেল, যেমনটা 7 মাস আগের প্রাণবন্ত ও চঞ্চল ছেলেটা এমন চুপচাপ আর শান্ত হয়ে গিয়েছিল। মিসেস শায়লা কান্না আটকে রাখতে না পেরে মুখে আঁচল গুজে বাইরে চলে গেলেন। হৃদিতা তখনও আরিয়ানের বিছানার কাছে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি আরিয়ানের চোখে মুখে পড়ছে। পরদিন খান ম্যানশনে কয়েকজন সাইকোলজিস্ট আর কয়েকজন নার্স আরিয়ানের ট্রিটমেন্টের জন্য এসেছে। আরিয়ান নীরব এবং শান্ত ভঙ্গিতে খাটে শুয়ে আছে, আর সাইকোলজিস্ট তাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে। এতে যেন আরিয়ানের কোনো ভ্রুক্ষেপই নেই। পর্যবেক্ষণ শেষে একজন সিনিয়র সাইকোলজিস্ট মিসেস শায়লার উদ্দেশ্যে বললেন, দেখুন মিসেস খান, আপনার ছেলের যা অবস্থা দেখলাম তাতে ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করতে হবে। ওকে এভাবে ঘরে রেখে সুস্থ করা যাবে না। মিসেস শায়লা বিচলিত হয়ে বললেন, আরিয়ান মানসিকভাবে অসুস্থ নয় মিস্টার শিকদার। অতীতের কিছু বাজে ঘটনার জন্য যখন মস্তিষ্কে চাপ পড়ে তখন ও এরকম আচরণ করে। ওর ফিজিক্যালি অবস্থাও অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো ঠিক হবে। রেজা চৌধুরী ঐকমত্য পোষণ করে বললেন, আমারও মনে হয় এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা ঠিক হবে না। তবুও ডাক্তারগুলো কেমন যেন জোরাজোরি করতে লাগলো। হৃদিতা এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল, আর সহ্য করতে না পেরে সোজা ডাক্তারের সামনে চলে এসে শক্ত কণ্ঠে বলল, আপনি কোন সাহসে আরিয়ানকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন? ওকে কি আপনার পাগল মনে হয়? ও একদমই মানসিকভাবে অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ আছে। জাস্ট অতীত কিছু বিরূপ অভিজ্ঞতার জন্য ওর সাবকনসিয়াস মাইন্ড থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো যাচ্ছে না। এতেও মাঝে মধ্যে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়, না হলে পুরোটা সময় শান্ত হয়ে পড়ে থাকে। ওকে কি কখনো পাগলের মতো আচরণ করতে দেখেছেন? একটা মানুষকে মানুষরূপী কিছু অমানুষ ধ্বংস করে দিয়ে গেছে। এখন এই অবস্থার পর আপনারা জোর করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন? কেমন মানুষ আপনারা? প্রত্যেকের হৃদিতার কথা শুনে একদম চুপ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা কাজ করতে লাগলো। হৃদিতা চোয়াল শক্ত করে আবার দৃঢ় কণ্ঠে বলল, ওর এই অবস্থা থেকে সুস্থতার জন্য প্রপার মেন্টাল সাপোর্ট প্রয়োজন। ওর কাছের মানুষদের ওকে বেশি করে সঙ্গ দেয়া প্রয়োজন। ওকে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত, আর এতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি বাবা, তাই বলেছিলে না তুমি? হৃদিতা রেজা চৌধুরীর দিকে তাকাতেই রেজা চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এবার আপনারা আসতে পারেন। আপনাদের ওকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা আছি ওর পাশে। ডাক্তারদের উদ্দেশ্যে তার হৃদিতা কথাগুলো বলে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। সাইকোলজিস্ট আর নার্সগুলো তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। মিসেস শায়লা অনুতপ্ত হয়ে হৃদিতার কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দে মা, আমার ওদেরকে নিয়ে আসা উচিত হয়নি।
আমি ভেবেছিলাম ওরা আসলে আরিয়ানকে মেন্টালি কি করে স্বাভাবিক করা যায় তার বিভিন্ন সাজেশন দিবে, তা না করে উল্টো বেশি টাকা হাসিল করার জন্য আরিয়ানকে জোর করে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল। তুই না থাকলে হয়তো তারা সেটা করেও ফেলতো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুই মাফ করে দে। রিদিতা মিসেস শায়লাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন মাফ চাইছো মামনি? তুমি যা করেছো ওর ভালোর জন্যই করেছো, এতে আমি দোষের কিছু দেখছি না। সময়টা ছিল পরন্ত বিকেল। খান ম্যানশনের পুরো ছাদটা খুব সুন্দরভাবে ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। সবই আরিয়ান আর রিদিতার প্রিয় সাদা কালো রং দিয়ে সাজানো। কালো সাদা ফুল আর কালো সাদা বেলুনে পুরো ছাদটা একদম ব্রাইডাল লুক লাগছে। এসব কাজ করেছে আরিয়ানের বন্ধুরা। যখন ওরা জানতে পেরেছে আরিয়ানের সেন্স ফিরে এসেছে, তখন মহা উৎসাহে পুরো ডেকোরেশনের দোকান তুলে নিয়ে এসেছে খান ম্যানশনে। খাবার দাবার উপহার আর ফুল দিয়ে খান ম্যানশন পুরো ভরে গেছে। ওরাই দায়িত্ব নিয়ে পুরো ছাদ সুন্দরভাবে সাজিয়েছে। আজকে যে আরিয়ানের জন্মদিন। দোস্ত, আরিয়ান দেখলে অনেক খুশি হবে রে। ওর তো ওরকম ডেকোরেশন অনেক পছন্দ ছিল। আরে তোরা সবাই এরকম নেগেটিভ ভাবনা ভাবছিস কেন? পজিটিভ কিছু ভাব। হয়তো আরিয়ান মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু মনে মনে ও খুব খুশি হবে। দেখিস, ওর মনটাকে যে আমরা ভালো করতে পারবো, এটাই তো আমাদের কাছে অনেক। সবাই একটা দীর্ঘশ্বাস নিল। সবাই রেহানের কথায় সম্মতি জানালো। তখনই ছাদের দরজা খুলে গেল। আরিয়ানকে একদিকে রিদিতা আর অন্যদিকে মিসেস শায়লা ধরে নিয়ে এসেছেন। সুদর্শন আর মায়াবী মুখটা অনেকটা শুকিয়ে গেছে। গালের ট্রিম করে রাখা চাপদাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চেহারার প্রাণবন্ততা আর উজ্জ্বলতা অনেকটা কমে গেছে। কিছুটা রুক্ষ হয়ে গেছে চেহারা, কিন্তু তাও যেন ওকে একটা রূপকথার রাজকুমারের থেকে কম মনে হচ্ছে না। অনেকটা বিষণ্ণ রাজকুমার নীরব ও শান্ত ভঙ্গিতে একধানে নিচের দিকে তাকিয়ে আছে আরিয়ান। সবাই সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জাস্ট ফর ইউ। বলেই সবাই উপর থেকে ফুলের পাপড়ি ঝরাতে লাগলো আরিয়ানের উপর। বেলুনগুলো ফুটাতে লাগলো। আরিয়ানকে ঘিরে সবাই মহা উল্লাসে ওকে অভিনন্দন জানাতে লাগলো। হয়তো কোনো কিছুই আরিয়ানের স্বাভাবিক বোধগম্য হচ্ছে না, কিন্তু তা ওর বন্ধুরা ওকে আগের মতোই স্বাভাবিক ভেবে সবকিছু উদযাপন করে যাচ্ছে। এটাকেই হয়তো বলে বন্ধুত্ব। রাতের হালকা মৃদুমন্দ বাতাসে চারপাশ দোল খেলে যাচ্ছে। সবাই তখনও ছাদের মধ্যে বসে গল্প করছিল। সবই আরিয়ানকে নিয়ে গল্প। আরিয়ানের বন্ধুত্বের গল্প, তার দুঃসাহসী অ্যাডভেঞ্চার করার গল্প, বন্ধুদের বিপদে এগিয়ে আসার গল্প, তার গান গাওয়ার গল্প, তার তীক্ষ্ণ মেধা সম্পন্ন প্রশংসনীয় রেজাল্টের গল্প, অসাধারণ বুদ্ধিমত্তার বাগবিতণ্ডার গল্প। সব শুনে মিসেস শায়লার বুকটা গর্বে ফুলে উঠল। তার ছেলে যে কি অসাধারণ ছিল সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। আজ যদি ও সুস্থ স্বাভাবিক থাকতো তাহলে এতদিনে আরো অনেক দূরে এগিয়ে যেত। সেটা ভেবে মুহূর্তে ভালো লাগার মরে গিয়ে এক বিষণ্ণ চাপা আর্তনাদের সৃষ্টি হলো। কান্নারা চেপে বসলো তার উপর। কিন্তু এত কষ্ট করে আরিয়ানের বন্ধুরা হাসি খুশি একটা মুহূর্ত পার করছে, সেটা ভেস্তে দেওয়ার কোনো ইচ্ছা তার হলো না। তাই কান্নাগুলো তিনি চেপেই রাখলেন। অপরদিকে রিদিতার খুব ভালো লাগতে লাগলো বন্ধুদের মুখে আরিয়ানের এত প্রশংসা শুনে। সেই সাথে খুব আফসোস লাগতে লাগলো কেন সে অতীতে আরিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। তার সাথে যদি থাকতো তাহলে আজ হয়তো বা এত কিছু হতো না। কিন্তু এতে তারও তো কোনো দোষ ছিল না। সে তো যেতে চায়নি আরিয়ানকে ছেড়ে, তাকেও তো জোরে জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা ভেবে প্রগাঢ় এক দীর্ঘশ্বাস পেরিয়ে আসলো ভিতর থেকে। পূর্ণিমার আলো জানালা ঠিকরে ভেতরে প্রবেশ করছে। আরিয়ানের সাজানো গোছানো পরিপাটি রুমটা আলোয় আলোকিত হয়ে গেছে। রিদিতা আবার নতুন করে আরিয়ানের রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মনের মাধুরী মিশিয়ে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। পুরো রুমটা মোমবাতি দিয়ে সাজিয়েছে। সাদা কালো গোলাপ দিয়ে চারপাশটা ভরে রেখেছে। গোলাপের সুন্দর সুঘ্রাণে চারদিক বিমোহিত হয়ে গেল। সেই সুন্দর ঘ্রাণ আর রিদিতার শরীর থেকে বেরিয়ে আসা মন মাতানো সুঘ্রাণ আরিয়ানকে ভেতরে ভেতরে অস্থির করে তুলেছে। সে দরজার বাহিরে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুল সাজিয়ে রাখা রিদিতার দিকে। এই মেয়েটাকে দেখলেই তার অবচেতন মনে একটা নাড়া দিয়ে ওঠে। নাবালা অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়, কিন্তু কোনো এক কঠিন বাধা সেটাকে আটকে রাখে। শ্রেয়সী একটি ফুলের তোড়া হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে আবেগী কণ্ঠে বলতে লাগলো, শুভ জন্মদিন প্রিয় আরিয়ান, অনেক অনেক শুভেচ্ছা আর মনের গহীন থেকে ভালোবাসা তোমার প্রতি। এই দিনে প্রচন্ড ভাবে উইশ করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে তোমার থেকে কখনো আলাদা না করে। কখনো তোমাকে ছাড়া সুদীর্ঘ 13টি বছর যে কি কষ্ট করে কাটিয়েছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এই জন্মের জন্য আর আলাদা হতে চাই না তোমার থেকে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন পরকালেও তোমার সাথে আমাকে সঙ্গী হিসেবে রাখেন। 13 বছর আগে এই দিনেই তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আরিয়ান,
আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি। তুমি যে আমার কাছে কি ছিলে সেটা আমি তোমার থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আজ আবার তোমার হৃদি তোমার কাছে ফিরে এসেছে। কিন্তু কথা দিচ্ছি আরিয়ান, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি আমাকে না চিনতে পারো, মেনে না নিতে চাও, তবু আমি তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। আরিয়ান কথাগুলো একমনে শোনার পর একদম স্তব্ধ হয়ে গেল। তার মনের ভিতরে উথাল পাতাল শুরু হলেও বাইরে সেটা একদম প্রকাশ পেল না। সে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলো। অপরদিকে রিদিতা ফুলের তোড়াটা ফুলদানিতে সাজিয়ে রেখে আরিয়ানের কথা মতো হতেই তাকে রুম থেকে বেরিয়ে খুঁজতে বের হলো। সারা বাড়িতে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে একা একা ছাদে চলে গেল। ঘন্টাখানেক আগেও ছাদটা লাইটিং করা ছিল, আলোকসজ্জার ফুলে ফুলে সজ্জিত ছিল চারপাশ, কিন্তু এখন সেগুলো সরিয়ে নেওয়াতে সেখানে কেবল আবছা পূর্ণিমার আলো জায়গা করে নিয়েছে। হৃদিতা আরিয়ানের নাম ধরে ডাকতে ডাকতে ছাদের ভেতরে প্রবেশ করলো। চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেলেও ছাদের এক কোণে একটা পুরুষ অবয়ব দেখতে পেয়ে থমকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই অবয়ব। দীপ্র বাতাসে তার পরনের শার্ট এবং চুল উঠছে, ডান হাতে একটা বস্তু ধরে রাখা। হৃদিতা কতক্ষণ থমকে দাঁড়িয়ে রইল সেদিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে সাহস করে সেই অবয়বটির পেছনে গিয়ে দাঁড়ালো। মানুষটিকে সেটা চিনতে হৃদিতার বাকি রইল না। সে পুরুষ অবয়বটির পিঠে শান্তভাবে হাত রেখে কোমল কণ্ঠে ডেকে উঠল। আরিয়ান শব্দটি কর্ণগোচর হতেই অবয়বটি থমকে গেল যেন। কিয়ৎক্ষণ নড়ে চড়ে উঠে নিজেকে ধাতস্থ করে নিল সে। এরপর অতি শান্তভাবে কাঙ্ক্ষিত মুখটির দিকে তাকালো। ভিতরের তীব্রতা, হৃদস্পন্দন আর এলোমেলো ঝড় কোনোটাই বুঝতে দিল না বাইরের ভাবভঙ্গিতে। শুধু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থাকা সুশ্রী রমণীটির দিকে। অপরদিকে হৃদিতা আরিয়ানের অবস্থা দেখে শিউরে উঠল। আরিয়ানের চোখ দুটো শক্ত রক্ত লাল হয়ে আছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে আছে। চেহারায় যেন প্রাণের স্পন্দন নেই। তার ডান হাতের দিকে তাকিয়ে আরেক দফা চমকে উঠল হৃদিতা। দামি অ্যালকোহলের বোতল তার ডান হাতে, শরীর থেকে সেটার গন্ধ ভেসে আসছে। হৃদিতা আরিয়ানের দিকে ছলছল আহত দৃষ্টিতে পলকহীনভাবে তাকিয়ে রইল, কিন্তু আরিয়ান নির্বিকার আর নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হৃদিতা ঠোঁট উল্টে কান্নার স্বরে বলল, এটা তোমার হাতে কি করে এলো আরিয়ান? এটা তোমার হাতে কি করে এলো আরিয়ান? কেন তুমি এসবে আবার হাত দিয়েছো? যেখানে আমি এবং পরিবারের সবাই দিনরাত পরিশ্রম করে তোমাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাচ্ছি, সেখানে কেন তুমি তিলে তিলে নিজেকে ধ্বংস করে দিতে চাইছো? তুমি তো কখনো এমন ছিলে না আরিয়ান। তাহলে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কেন নিজের সাথে সাথে আমার এবং তোমার মায়ের জীবনের সাথে এমনটা করছো? জবাব দাও আরিয়ান, জবাব দাও। আরিয়ানের শার্টের কলার ধরে কান্না করতে করতে কথাগুলো বলল হৃদিতা। তার কান্না ক্ষতবিক্ষত করে দিচ্ছে আরিয়ানের হৃদয়কে, কিন্তু সেটা সে কোনোভাবেই প্রকাশ করছে না। চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করে একসময় সফল হলো সে। সামনের রমণীটি সে তার ছোট্টবেলার সেই সাথী, তার হৃদয়ে অজানা অনুভূতির ঢেউ খেলানো বহু প্রতীক্ষিত সেই নারী। সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছে, কিন্তু সে কোনোভাবেই তার ধ্বংসপ্রাপ্ত জীবনের সাথে অব্যক্ত অনুভূতির হৃদয়হরণী মায়াবতীকে জড়াতে চায় না। নির্বিকার ও শান্ত দৃষ্টিতে হৃদিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে দুহাত দিয়ে তার শার্টের কলার থেকে হৃদিতের হাত দুটি ছাড়িয়ে নিল আরিয়ান। হৃদিতাকে অবাক করে দিয়ে তার দুহাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো গুজে দিয়ে একদম তার মুখের সামনে নিজের মুখে এগিয়ে নিল আরিয়ান। তীক্ষ্ণ অথচ কোমল চোখ দিয়ে হৃদিতাকে প্রাণ ভরে দেখতে লাগলো সে। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট কেটে যায়, কিন্তু সেই চোখের পলক নড়ে না, যেন অনন্তকাল এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে আরিয়ান। হৃদিতাও গভীর আবেগে আরিয়ানের চোখ দুটোতে তাকিয়ে রইল। চাঁদের আলো পড়ে হৃদিতার মায়াবী মুখটাকে আরো কয়েক গুণ মায়াবী করে তুলেছে। আরিয়ান কেমন একটা অজানা ঘরের মধ্যে চলে যাচ্ছে। বাতাসে বেখেয়ালিভাবে উঠতে থাকা হৃদিতার সামনের চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে আবারও শান্ত হয়ে তাকালো হৃদিতার পানে। দীর্ঘক্ষণের নীরবতা ভঙ্গ করে আরিয়ান ক্ষিন্ত কোমল কণ্ঠে বলতে লাগলো, আমার ব্যথিত জীবনের একমাত্র সুখের আবাস ছিল এক ছোট্ট বালিকা, যার একটুখানি সঙ্গ, একটুখানি হাসির ঝলক আমাকে কষ্টের রাজ্য থেকে সুখের রাজ্যে নিয়ে যেত। যাকে ঘিরে আমার ছোট্ট বালক মনের ছোট্ট পৃথিবী বিরাজমান ছিল। কিন্তু কে জানতো নিয়তি সবকিছুর মতো সেই ছোট্ট ছেলেটির কাছ থেকে তার একমাত্র সুখের অধিকার কেউ কেড়ে নেবে। তাকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়ে সেই ছোট্ট বালক। অনুভূতিহীন আর নির্জীব হয়ে কাটাতে থাকে বছরের পর বছর। নিজেকে শক্ত করে সবকিছুর সাথে মানিয়ে নিতে থাকে, কিন্তু সেই অনুভূতি শূন্য হৃদয়ে কখনো ভালোবাসার ফুল ফোটেনি। তবে তার অবচেতন মন যে সেই অতীত থেকেই তার প্রতীক্ষার প্রহর গুনে যাচ্ছে, সেটা কে জানতো? নিয়তির পরিক্রমায় সেই কাঙ্ক্ষিত মানুষটি এলো ঠিকই, কিন্তু ভুল সময় পদার্পণ ঘটল তার জন্য বহু প্রতীক্ষিত মানুষটা আর যে তার স্বপ্নের রাজকুমার হয়ে নেই, সে ভেঙে চুরে গিয়েছে আরো অনেক আগেই।
এখান থেকে পুনরায় স্বাভাবিক হওয়ার আর কোনো রাস্তা নেই। সে পারবে না তার অভিশপ্ত জীবনের সাথে ফুলের মতো এক জীবনকে জড়িয়ে নিতে। সে পারবে না তার ভালোবাসার মানুষটিকে যন্ত্রণাময় জীবনের সাথে বেঁধে নিতে। একটানা কথাগুলো বলে থামলো আরিয়ান। রিদিতা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কথাগুলো বোধগম্য হতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো। যখন এই কথাগুলোর মর্মার্থ তার মস্তিষ্ক যথাযথভাবে বুঝতে পারলো, তখন সে দৃঢ় বিশ্বাসের সাথে অকপটে বলে উঠল, সেই ছোট্ট বালকের পূর্ণবয়স্ক রূপ কি আদৌ জানি? সেই ছোট্ট বালিকা সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত তারই প্রতীক্ষায় দিবারাত্রি যাপন করেছে। কতটা ব্যাকুল হয়ে সে 1000 মাইল দূরত্ব পাড়ি দিয়ে তার প্রিয় মানুষটার কাছে ফিরে এসেছে। সে কেবল সুস্থ স্বাভাবিক আরিয়ানের সঙ্গী হতে আসেনি, সে শুধুমাত্র আরিয়ানের জন্য এসেছে। আমি শুধু চেয়েছি তোমায় আরিয়ান, শুধুমাত্র তোমায়। তা সে ভেঙে চুরে যাওয়া আরিয়ানই হোক না কেন, সে সব অবস্থায় আমরণ তার সঙ্গী হতে রাজি আছে। তার যন্ত্রণাময় জীবনটাকে ফুলের সুবাসে ভরে দিতে সে তার নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। এখন সে চায় যুগের পর যুগ তার প্রিয় মানুষটার হাতে হাত রেখে আজীবন পথ চলতে। সেই অধিকার কি সে পাবে না? রিদিতার কথাগুলো শুনে আরিয়ান একদম স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক হঠাৎ কোনো উত্তর খুঁজে পেল না। হঠাৎ সে আরো 2 কদম এগিয়ে যেতেই রিদিতা পড়ে যেতে নিলে আরিয়ান তাকে তার কোমর জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশিয়ে নিল। রিদিতা আরিয়ানের বুকে পরম স্বস্তিতে মুখ গুজে রইল। ধীরে ধীরে সে আরিয়ানের হাতে থাকা অ্যালকোহলের বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ছাদের মেঝেতে। সশব্দে সেটা ভেঙে গেল, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো হেলদোল নেই। সে স্তব্ধ হয়ে হৃদয়ের গাঢ় অনুভূতিগুলোর সাথে পাল্লা দিয়ে চলেছে। রিদিতা স্পষ্ট আরিয়ানের হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হওয়ার আওয়াজ শুনতে পেল। সঙ্গে সঙ্গে মুখে প্রসন্ন স্বস্তির হাসির রেখা ফুটে উঠল রিদিতার। আরিয়ানের হৃদস্পন্দন যেন প্রচণ্ড উল্লাসের সাথে সাথে রিদিতাকে বলছে, আমি শুধু চেয়েছি তোমায়। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান শাহরিয়ার ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন। তাদের আলোচনার টপিক হলো আদনান এবং রিদিতা। আদনানের পাগলামি দিন দিন বেড়েই চলেছে, কোনোভাবেই ওকে সামলানো যাচ্ছে না। এখন কি করি বলতো? ছেলেটা আমার পুরোই পাগল হয়ে গেছে, কিছুতেই কারোর কোনো কথা শুনছে না। পরশুর ফ্লাইটেই ও বিডিতে যেতে চাইছে, আর আমি নিশ্চিত ও যদি এখন বিডিতে যায় তাহলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধিয়েই আসবে। আর আরিয়ানের অবস্থাও পুরোপুরি ভালো নয়। এ অবস্থায় ওখানে গিয়ে একটা হাঙ্গামা করলে সেটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তুমি প্লিজ যে করেই হোক ওকে আটকাও। কথাগুলো মিসেস আনিকা রায়হান বললেন রায়হান শাহরিয়ারের উদ্দেশ্যে। মিস্টার রায়হান শাহরিয়ার চিন্তিত ভঙ্গিতে মাথা থেকে হাত নামিয়ে বললেন, আমি কি করব বলো? ও কি আমার কোনো কথা শোনে? একমাত্র ছেলে, তাই কড়া করে কিছু বলতে পারি না। তুমি বরং ওকে বিজনেসের কাজে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দাও, অন্তত 1 মাস যেন ও বিডিতে যেতে না পারে। ততদিনে নিশ্চয় আরিয়ান পুরোপুরি ভালো হয়ে যাবে। ভাগ্য ভালো সামার ভ্যাকেশনের জন্য হৃদিতা ইউনিভার্সিটি প্রায় 1 মাস বন্ধ দিয়ে দিয়েছে, তাই আমাকে আর এক্সট্রা করে ছুটি নিতে হয়নি। ছুটি শেষ হলে হৃদিতাকে বুঝিয়ে আবার এখানে নিয়ে আসতে পারবো। মিস্টার রায়হান শাহরিয়ারের কিছুক্ষণ ভেবে সম্মতি জানালেন মিসেস আনিকা রায়হানের কথায়। তখনই আদনান বাড়িতে ফিরে আসলো। আদনানকে দেখে মিস্টার রায়হান শাহরিয়ার তড়িঘড়ি করে বলে উঠলেন, আদনান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আদনান থমকে দাঁড়িয়ে পড়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলো ড্যাড। আমাদের বিজনেসের নিউ ডিলের কাজে তোমাকে 1 মাসের জন্য রাজধানী অটোয়াতে যেতে হবে। আদনান কোনো কিছু না ভেবে সোজাসাপটা না করে দিল, আর সেটাও জানিয়ে দিল যে পরশু তার ফ্লাইট, সে এখন আর কোনো কাজ করতে পারবে না। মিস্টার রায়হানও কম যান না, মুহূর্তের মধ্যে ছোটখাটো একটা হার্ট অ্যাটাকের অভিনয় করে ফেললেন। এতে আদনান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। মিসেস আনিকা রায়হান বুঝলেন যে এটা তার স্বামীর নাটক, তাই তিনি মনে মনে অনেক হাসলেন, তবে বাইরে এমনভাবে দেখালেন যে তিনি খুব উত্তেজিত অস্থির হয়ে গেছেন। আদনান দ্রুত তাদের পারিবারিক ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পড়লেন। ডাক্তারকে ইশারা ভঙ্গিতে নিজের অভিনয়ের কথা বুঝিয়ে দিয়ে মিস্টার রায়হান দ্রুত হাত করে নিলেন। প্রথমে ডাক্তার অবাক হয়ে গেল, পরবর্তীতে বুঝতে পারলেন এটা মিস্টার রায়হানের নতুন কোনো নাটক। এর আগে অনেক বেকায়দা পরিস্থিতিতে পড়ে এমন নাটক তিনি করেছেন। বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণের নাটক করে মনে মনে একচোট হেসে বেশ ভাবসাব নিয়ে তিনি ইংরেজিতে গম্ভীর কণ্ঠে বললেন, সে এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় তার সম্পূর্ণ বেড টেস্ট প্রয়োজন। এখন তাকে কোন ধরনের প্রেশার দেওয়া যাবে না, না হলে আবার এরকম হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে।
মিসেস সানিকা রায়হান সুযোগ পেয়ে অস্থির কণ্ঠে বলে উঠলেন, দেখেছো আদনান, হঠাৎ করে তোমার বাবার কি হয়ে গেল? তাকে আর প্রেশার দিও না, সে যা বলছে তাই শোনো। তোমার বাবা এই অবস্থায় বিজনেসের কাজে কিছুতেই করতে পারবে না, অথচ নিউ ডিলটা আমাদের জন্য খুবই জরুরি। তোমাকে এখন দায়িত্ব নিয়ে 1 মাসের জন্য অটোয়ায় গিয়ে কাজ করতে হবে, আর তোমার বাবাকে দেখাশোনার জন্য তো আমাকে বাসায় থাকতে হবে, তাই আমিও এই মুহূর্তে যেতে পারবো না সেখানে। তুমি প্লিজ মানা করো না। আদনানের প্রচন্ড মন খারাপ হয়ে গেলেও বাবার অসুস্থতার কথা ভেবে সে রাজি হয়ে গেল। বাবা মাকে রিদিতার মতোই সে অসম্ভব ভালোবাসে, তার জন্য তাদের কোনো ক্ষতি হয়ে গেলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাদের খুশির জন্য সে সবকিছু করতে পারে। আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। ওকে, ঠিক আছে, আমি রাজি, কিন্তু কাজ শেষ হয়ে গেলেই আমি সোজা বিটিতে চলে যাব। বলেই বাবাকে কয়েক মুহূর্ত দেখে আর তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সে ফ্রেশ হতে রুমে চলে গেল। আদনান রুমে চলে যেতেই তিনজনের মধ্যে একটা হাসির রেশ রয়ে গেল। যতটা সম্ভব হাসিটা নিয়ন্ত্রণ করে সবাই থামলো। আদনানের মতো একটা বুদ্ধিমান ছেলেকে এভাবে বোকা বানাতে পেরে মিস্টার রায়হান নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করলেন। আদনান যতই বুদ্ধিমান হোক না কেন, তার বাপ তো তিনি। ডাক্তার হাসতে হাসতে ইংরেজিতে বললেন, এই বয়সেও আপনার ছেলে মানুষই একদম গেল না মিস্টার রায়হান। তুমি আমার লাগেজ কেন গোছাচ্ছ আরিয়ান? কারণ তুমি আজই কানাডায় ব্যাক করছো রিদি। আরিয়ানের কথায় হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল রিদিতা। অপরদিকে আরিয়ানের সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। রিদিতার লাগেজ পুরোটা গোছানো শেষ হলে সে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। রিদিতা এখনো অবাক হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ রিদিতা শক্ত হয়ে কাটকাট গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না আরিয়ান, তোমাকে ছেড়ে, বাবা আর মামুনিকে ছেড়ে, এই দেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আরিয়ান শক্ত মুখে রিদিতার মুখের পানে তাকালো। এক হাতে রিদিতার হাত এবং অন্য হাতে লাগেজ ধরে টানতে টানতে রুমের বাইরে চলে এলো। রিদিতা ছটফট করছে আরিয়ানের শক্ত বাহুর বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু কিছুতেই সে পারছে না। আমার খুব কষ্ট হচ্ছে আরিয়ান। রিদিতার করুণ স্বরের বাক্যটি কর্ণগোচর হতেই থমকে গেল আরিয়ান। বুকের মাঝে অদৃশ্য ব্যথা অনুভব হলেও অনেক কষ্টে সেটাকে দমন করলো সে। চোখ বন্ধ করে সম্ভাব্য আগত অশ্রুটাকে নিদারুণ কষ্টে নিবারণ করলো সে। এই মুহূর্তে তাকে দুর্বল হলে চলবে না। রিদিতার ভালোর জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য হলেও তাকে কঠোর হতে হবে। নিজেকে ধাতস্থ করে রিদিতার হাতটা নিজের শক্ত হাতের বেষ্টনী থেকে মুক্ত করলো আরিয়ান। ভেতরের কোমল রূপটা দেখাতে না চাইলেও রিদিতার প্রতি নির্দয় আচরণ করতে পারলো না সে। রিদিতার মায়াবী মুখটা নিজের দুহাতে রাজলাই নিয়ে শান্ত সংযত কণ্ঠে সে বলতে লাগলো, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো রিদি, তাহলে আজকে সেটার প্রমাণ দাও। ফিরে যাও তুমি তোমার নিজ গন্তব্যে। আমার প্রতি সমস্ত মায়ার টান ভুলে যাও। কোনো ধরনের পিছু টান রেখো না দয়া করে। রিদিতা কিছুক্ষণ ছলছল দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আরিয়ান। আরিয়ান কিছু বলতে নেবে তার আগে মিসেস শায়লা সেখানে এসে উপস্থিত হলেন। লাগেজ সহ আরিয়ান এবং রিদিতাকে এভাবে দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, এখানে কি হচ্ছে? তোরা দুজন লাগেজ নিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রিদিতা দ্রুত মিসেস শায়লাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাঙা ও কান্না বেচে কণ্ঠে বলতে লাগলো, তোমার ছেলে আমাকে তার এবং তোমাদের জীবন থেকে তাড়িয়ে দিচ্ছে মামুনি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কখনো না। জেদ করো না রিদি। এখানে এভাবে আমার কাছে পড়ে থাকলে তোমার জীবনে কিচ্ছু হবে না। তোমার সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কানাডায় তোমার একটা সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সেসব ছেড়ে আমার মতো ব্যর্থ এক পুরুষের জীবনে পড়ে থাকলে তোমার জীবনের কিছুই হাসিল হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো রিদি। রিদিতা জেদ দেখিয়ে বলল, কোনো কিছু বুঝতে চাই না আমি আরিয়ান। আর তুমি ব্যর্থ পুরুষ নও। এখনো তোমার সামনে সুযোগ আছে ব্যর্থতাকে ঠেলে দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়ে সফল হওয়ার। আমি এখানে তোমাকে ভালোবেসে আজীবন পড়ে থাকতে চাই। জীবনে আমার আর কিচ্ছু চাই না। আরিয়ান কিছু বলতে নেওয়ার আগে মিসেস শায়লা বলে উঠলেন, ওকে এভাবে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না আরিয়ান। আগে ওর খালামণি আসুক, তারপর কথাবার্তা বলে একটা ব্যবস্থা নেওয়া যাবে। এখন তুমি ওর সাথে জোর জবরদস্তি করো না।
মিসেস শাইলার কথা শুনে হঠাৎ অতীতের স্মৃতিরা পুনরায় হানা দিল আরিয়ানের মস্তিষ্কে। তার মনে পড়ে গেল তার বাবার সাথে তার মায়ের ঝগড়াঝাটি, তার বাবার কষ্টের মুহূর্তগুলো এবং সেই সাথে তার বাবার করুণ মৃত্যুর দৃশ্য। সেসব স্মৃতি মাথায় আসতেই আরিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সমস্ত কিছু রাগ মিসেস শাইলার উপর গিয়ে পড়ল তার। স্থানকাল ভুলে মায়ের উপর চড়াও হয়ে উঠল সে। খিটখিটে মেজাজ নিয়ে তীব্র গলায় আরিয়ান বলতে লাগলো, আপনি আমার আর দিদির কোনো ব্যাপারে কথা না বললেই আমি খুশি হব মিসেস খান। আপনি আমার জীবনে যেমন বরাবর শূন্যস্থান হিসেবে ছিলেন, আজীবন তেমনই রয়ে যাবেন। আপনার কোনো ভূমিকা আমার জীবনে না পড়ুক, আমি সেটাই চাই। অন্তত অতীতের বিষ ছায়ার মতো যেন কোনো প্রভাব না পড়ে আর। কথাগুলো বলেই রিদিতাকে সিঁড়ি ধরে টানতে টানতে নিয়ে চলল আরিয়ান। রিদিতা চিৎকার করে কান্না করতে করতে আরিয়ানকে থামতে বলছে, কিন্তু সে যেন আজ নির্দয় হলো। সে আবৃত করেছে নিজেকে। বুকে পাথর চেপে রিদিতার কোনো কথা না শুনে সে তার মতো করে রিদিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাসায় তখন ডক্টর রেজা চৌধুরীও ছিলেন না, তাই বাধা দেওয়ার মতো আর কেউ ছিল না। অপরদিকে সিঁড়ির একপাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মিসেস শায়লা। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে আজ খুব নিঃস্ব আর অপরাধী মনে হচ্ছে তার। স্বামীর সাথে সাথে ছেলেটাকে বুঝি আজীবনের জন্য হারিয়ে ফেললেন তিনি। রিদিতার ফ্লাইট বুকিং করে তাকে নিয়ে জোর করে এয়ারপোর্টে আসলো আরিয়ান। পুরোটা রাস্তা রিদিতার শত আকুতি মিনতি আর চোখের পানি কঠোর হৃদয়ে অপেক্ষা করছে সে। মুখটা ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, বাহিরে সেটা বিন্দুমাত্র প্রকাশ করেনি আরিয়ান। একটা কঠোর খোলসে নিজেকে পাথরের মতো শক্ত করেছে সে। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতে থাকলেও রিদিতাকে জোর করেও পাঠানো যাচ্ছিল না। কান্না ভেজা কণ্ঠে রিদিতা বারবার বলে উঠছিল, প্লিজ এতটা নির্দয় হয়েও না আমার প্রতি আরিয়ান। এতগুলো বছর হাজারো কষ্ট বুকে চেপে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। শত বাধা বিপত্তি পেরিয়ে হাজার মাইল পাড়ি দিয়ে তোমার কাছে ছুটে এসেছি। আজ আমাকে আবার সেই দুঃসহ যন্ত্রণার মাঝে ঠেলে দিও না। আরিয়ান রিদিতার হাত নিজের মাথায় নিয়ে বলল, তোমাকে আমার ভালোবাসার কসম রিদি, তুমি আজকে চলে না গেলে আমাকে চিরতরে হারাবে। শিউরে উঠে মুখ চেপে ধরল রিদিতা। কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে থেকে রক্তিম বর্ণ অশ্রুসিক্ত চোখগুলো নিয়ে ধীরে ধীরে পৌঁছাতে থাকলো সে। আরিয়ান লাকেশ তাকে এয়ারপোর্টের ভিতরে পৌঁছে দিয়ে আসে। একটা বারও রিদিতার চোখে চোখ রাখেনি সে। এক প্রকার দৌড়ে দ্রুত এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসে আরিয়ান। এয়ারপোর্টের বাইরে এসে এতক্ষণে চেপে রাখা বিষাক্ত কান্নাটা চেপে রাখতে পারল না সে। স্থান কান ভুলে হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল আরিয়ান। তার বুক ফাটা আর্তনাদ মিশ্রিত কান্নায় চারপাশে সবাই থমকে যায়, কিন্তু এতে তার যেন কোনো ভ্রুক্ষেপ হয় না। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে নেওয়ার মতো বিষাক্ত চরম যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে তার। এই কষ্ট থেকে সারা জীবনেও নিস্তার নেই যেন। অনেকগুলো মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎই পিঠে কারো স্পর্শ টের পেল আরিয়ান। রক্তবর্ণ চোখ জোড়া খুলে দেখতে পেল রেহান, শান্ত আর তন্ময়কে। দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় মত্ত হলো সে। রেহান শান্ত কণ্ঠে বলল, কেন করলি এমনটা? কেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও এতটা দূরে সরিয়ে দিলি? কি করে এতটা নিষ্ঠুর হলি তুই? শান্ত আরিয়ানের কাছে হাঁটু গেড়ে বসে সহমর্মিতার সাথে বিষাদিত কণ্ঠে বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি আরিয়ান, কিন্তু তুই এভাবে রিদিতাকে দূরে ঠেলে না দিলেও পারতি। মেয়েরা তোকে অসম্ভব ভালোবাসতো। তন্ময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যিকারের ভালোবাসা সহজে কেউ পায় না দোষ, আর তুই সেটা পেয়েও তাকে এভাবে দূরে সরিয়ে দিলি। অবশ্য দূরে সরানোর কারণটা আমরা জানি, এজন্য তোকেও দোষও দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তোর মতো হতভাগ্য বুঝি এই দুনিয়াতে আর কেউ নেই। আরিয়ানের হঠাৎ অনুভূত হচ্ছে সে ভুল করে ফেলেছে, বিশাল বড় কোনো ভুল করে ফেলেছে। রিদির ভালো দিকটা ভাবতে গিয়ে মেয়েটার মনের অবস্থাটা একটা বারও ভাবল না সে। রিদিকে ছাড়া সে কোনোদিনই ভালো থাকতে পারবে না, কিন্তু নিজের জীবনের পরোয়া করতে চায়নি সে। তবে এখন কেমন যেন দমবন্ধ অনুভূতি হচ্ছে তার। অক্সিজেনটা কেমন বিষাক্ত লাগছে হঠাৎ। মনে হচ্ছে এখন এই নিঃশ্বাস আটকে মরে যাবে সে। হঠাৎ সবকিছু ভুলে নিজের হৃদয়ের চাওয়াটাকে প্রাধান্য দিল সে। পাগলের মতো এয়ারপোর্টের ভেতরে ছুটতে যেতে নিলেই দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। সে চিৎকার করে রিদি রিদি বলে ডাকছে। দু চোখ বেয়ে অজস্র নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুতেই ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ বিমান উড্ডয়নের ঘোষণা দিতেই সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল সে। সিকিউরিটি গার্ড দুজন তাকে টেনে বাইরে নিয়ে এসে রেখে যায়। রেহান, শান্ত, তন্ময় আরিয়ানকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আরিয়ান পলকহীন দৃষ্টিতে উড়ে যাওয়া বিমানটার পানে রক্তিম অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নিজেকে তার কেমন প্রাণশূন্য অনুভূত হচ্ছে। পৃথিবীটা অন্ধকার লাগতে শুরু করেছে। হঠাৎ তিন বন্ধুকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল সে। 6 মাস পর এই প্রথম এভাবে দ্বিতীয় দফায় কান্না করছে সে। পুরুষ মানুষের এতটা হৃদয় বিদারক কান্না দেখে আশেপাশে অবস্থানটা তো অনেকেই হতভম্ব হয়ে গেছে। আরিয়ান চিৎকার করে করে বলতে লাগলো, আমার দিদিকে এনে দে তোরা, দোহাই লাগে এনে দে তোরা। ওকে তোরা চলে যেতে দিস না। আমি ওকে দূরে ঠেলে দিয়ে ভীষণ বড় ভুল করেছি।
আমি ওকে ছাড়া মরে যাব। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে এবার সত্যি সত্যি মরে যাব। তিন বন্ধু যখন ওকে সামলাতে ব্যস্ত তখন এয়ারপোর্টের ভেতর থেকে বেগুনি রঙের লং ফ্রক পরিহিতা হৃদিতাকে অশ্রুসিক্ত নয়নে গুটি গুটি পায়ে এক ভয়ার্ত চাহনিতে লাগেজ নিয়ে এগিয়ে আসতে দেখলো তারা। আরিয়ান তখনও মুখ গুজে হাউমাউ করে কেঁদে চলেছে। হঠাৎ তিন বন্ধুকে চুপ হয়ে যেতে দেখে আরিয়ান ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। মুহূর্তে যেন গ্রীষ্মের প্রচন্ড রোদ্দুরের মাঝে এক পশলা বৃষ্টির মতো শীতল হয়ে গেল তার হৃদয়। অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথাটা নিমিষে কমে গিয়ে সেখানে প্রগাঢ় শান্তি ও সুখে সে ভর করলো। পুরো দেহমান অদ্ভুত আনন্দ ও খুশিতে মুহূর্তেই চনমনিয়ে উঠল। হৃদয় স্পন্দন লাগাতার স্পন্দিত হতে লাগলো। মুখে প্রশস্ত এক হাসির রেখা ফুটে উঠল। সে কোনো কিছু না ভেবে দ্রুত এক দৌড়ে সবার সামনে হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই সে কোথাও হারিয়ে যাবে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরল যে হৃদিতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রচন্ড খুশিতে আরিয়ান অস্ফুট স্বরে বলে উঠল, ভালোবাসি দিদি, প্রচন্ড ভালোবাসি তোমায়, কখনো আমাকে ছেড়ে যেও না। হৃদিতা ছোটার জন্য কিছুক্ষণ ছটফট করতে লাগলো। সাথে আরিয়ানের কথাগুলো শুনে ভীষণ অবাক হলো সে। আরিয়ান হৃদিতার ছটফটানি বুঝতে পেরে হাতের বাঁধন কিছুটা আলগা করলো, একেবারে ছেড়ে দিল না। হৃদিতা সেভাবে থেকেই কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলো, আমাকে মাফ করে দিও আরিয়ান। তোমার ভালোবাসার কসম পেয়েও আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারিনি। বারবার মনে হচ্ছিল সেই কসম তুমি মন থেকে দাওনি। আর যে কসম দূরত্ব সৃষ্টি করে, ভালো থাকার বদলে দুটি মনে যন্ত্রণার আবহ সৃষ্টি করে, যে কসম মন থেকে দেওয়া হয়নি সেই কসম রাখার প্রয়োজন বোধ আমি করিনি। এর জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। শুধু আমাকে নিজের থেকে দূরে করো না আরিয়ান। শেষ কথাটা একটা শাকতি ছড়ে পড়ল হৃদিতার। আরিয়ান হৃদিতাকে ছেড়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে কোমল কণ্ঠে বলল, এবার তুমি চাইলেও তোমাকে আমার থেকে আর দূরে যেতে দিব না দিদি। এই প্রথম নিজের জন্য কাউকে এতটা তীব্রভাবে চাচ্ছি আমি। সেটা যদি স্বার্থপরতাও হয়, তাও আমি সেই স্বার্থপরতা করতে প্রস্তুত। তুমি এমন ভাবে আমার অস্তিত্বের সাথে মিশে গেছো যে মৃত্যু ব্যতীত কোনো শক্তি সেটাকে আর আলাদা করতে পারবে না। তোমাকে দুঃসহ যন্ত্রণা দিয়ে আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে মাফ করে দাও দিদি। হৃদিতা ফিক করে হেসে দিয়ে বলল, মাফ করতে পারি, তবে একটা শর্তে। আরিয়ান ভুরু কুচকে বলল, কি শর্ত? হৃদিতা আরিয়ানের হাত নিজের গালে রেখে আদুরে কণ্ঠে বলল, আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে। আরিয়ান হৃদিতের কপালে ঠেকিয়ে আর সে জড়ানো কণ্ঠে বলল, সে তো বাসবই, অনেক অনেক ভালোবাসবো তোমায়। পরক্ষণেই পেছন থেকে খুক খুক করে কাশির আওয়াজ ভেসে এলো। আরিয়ান তার হৃদিতা দুজনেই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। তন্ময় আরিয়ানের পিঠে মৃদু একটা চাপড় দিয়ে বলল, বেটা কিছুতেই নিজের প্রেয়সী রীতিটাকে ছাড়া থাকতে পারবে না। আর সে কিনা খুব ভাব নিয়ে তাকে দূর দেশে পাঠাতে চেয়েছিল, পরে আবার নিজে ফ্যাস ফ্যাস করে কাঁদছে। তোর কাণ্ড থেকে ভীষণ অবাক হয়ে যায় আমি। রেহান মৃদু হেসে দিয়ে বলল, যাক, নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছিস, এবার তাকে একটু কদর করে যত্ন করে রাখিস। আর দূরে সরানোর চিন্তা ভুলেও করিস না যেন। শান্ত চোখে টিপ দিয়ে বলল, আচ্ছা শোন, এখানে কিন্তু আমরা সহ আরো অনেক মানুষ আছে, তোদের রোমান্সটা একটু বাড়িতে গিয়ে করলে হয় না? আরিয়ান শান্তর মাথায় চাটি মেরে বলল। চুপ কর শালা। বলেই ফিক করে হেসে ফেলল। প্রাণ খোলা সজীব হাসিতে মেতে উঠল আরিয়ান। সাথে সাথে বাকি তিনজন বন্ধুও হেসে ফেলল। আর হৃদিতা মন ভরে আরিয়ান, সবটা আমার কৃতিত্ব না, মামনি, বাবা, তোমার বন্ধু বান্ধব আর ডক্টরদের কৃতিত্ব রয়েছে। কিন্তু তুমি না এলে আমি যে আমার এই বিধ্বস্ত মনটাকে কোনোদিনই স্বাভাবিক করতে পারতাম না দিদি। হৃদিতা কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো। আরিয়ান কিছুটা এগিয়ে এসে হৃদিতার বৃষ্টি স্নাত ভেজা হাত দুটো ধরে আকুল কণ্ঠে বলতে লাগলো, জীবনে কোনোদিনও কোনো মেয়েকে আমার মনে জায়গা দেব এমন চিন্তা ভাবনা কল্পনাও করিনি। কত শত মেয়েকে যে ইগনোর করেছি তার হিসেব নেই। কারো অনুভূতিকে কখনো বুঝতেই চাইনি। বাজেভাবে অনেকের মন ভেঙেছি। রাইসার মতো উগ্র স্বভাবের মেয়েকেও পাত্তা দিইনি, যার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে সে আমার জীবনটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। প্রায় সাফল্যই হয়েছিল বলা যায়। আমার জীবনটা পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগে অবচেতন হৃদয়ে যে তোমাকে গভীরভাবে ভালোবেসে জড়িয়ে নিয়েছিল, দেরিতে হলেও আমি সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। কিন্তু সেদিন আমি তোমাকে কাছে পাইনি। তোমার আগমনটা আমার জীবনে দেরিতে হলেও তোমার সেই প্রথম স্পর্শ পাওয়ার পর তোমাকে দেখে আমার অবুঝ হৃদয় মানতে বাধ্য হলো
এই আরিয়ান গভীরভাবে কারো মায়ায় আবদ্ধ হয়েছে, কাউকে হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। যে আমি মেয়েদের ভালোবাসা ঠুনকো মনে করতাম, সেই আমি তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ মেয়েরা কাউকে কতটা তীব্রভাবে ভালোবাসতে পারে। তোমাকে শত চেয়েও আবার মন থেকে এক পলকের জন্য সরাতে পারিনি। মুখে হাজারবার অস্বীকার করলেও এই অবুঝ হৃদয় তোমাকে সেই ছোট্ট কাল থেকে গভীরভাবে ভালোবেসে এসেছে। এখন সেই ভালোবাসা এতটাই তীব্র হয়েছে যে কোনো কিছুর বিনিময়েই তোমাকে নিজের থেকে কখনো আলাদা করতে পারবো না আমি। কিন্তু একটাই বাধা আমাকে কুড়ে করে খায়, আমার জন্য জীবনে তোমাকে পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, পরে যেন এটা মনে না হয় মাঝপথে এসে আমার হাতটা তোমার ছেড়ে দেওয়া উচিত। কথাটা সম্পূর্ণ হওয়ার আগে রিদি তার ডান হাত দিয়ে আরিয়ানের মুখ চেপে ধরল। তার চোখ মুখে ভর করলো একরাশ ব্যাকুলতা এবং উদ্বিগ্নতা। সে আরিয়ানের মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলো, তোমাকে যদি আমি এই হৃদয়টা বের করে দেখাতে পারতাম, তোমাকে আমি ঠিক কতখানি চাই, কতখানি ভালোবাসি, তাহলে তোমার মনে এই সংশয়গুলো কোনো দিন এসে উপস্থিত হতো না। যা আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের একান্ত আপনজন ভেবে এসেছি, তোমার বিরহে বছরের পর বছর ক্লান্ত শ্রান্ত হৃদয়ে অপেক্ষার প্রহর গুনেছি, সেই আমি তোমাকে এত কষ্টে ফিরে পেয়ে কেন পরবর্তী জীবনে আফসোস করব? কেন মাঝ পথে তোমার হাতটা ছেড়ে দিব? শোনো আরিয়ান, তোমার হৃদয় প্রাণ থাকতে তোমাকে কোনোদিন এক মুহূর্তের জন্য ছেড়ে যাবে না। আর রইলো তোমার ব্যর্থ জীবনের কথা, তুমি আবার ঘুরে দাঁড়াবে, আবার আগের মতো স্বাভাবিক জীবন শুরু করবে। তোমার পড়াশোনা, গান গাওয়া সবই তুমি নতুন করে শুরু করবে। আর আমার জীবন নিয়ে কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার স্বপ্ন এবং লক্ষ্য মাঝপথে ফেলে রাখবো না, সেগুলো অবশ্যই পূরণ করব, কিন্তু সবটা তোমাকে সাথে নিয়ে। আর যারা তোমার সাথে অন্যায় করেছে, একদিন না একদিন তারা তাদের পাপের শাস্তি অবশ্যই পাবে। এর জন্য তুমি নিজেকে পিছিয়ে রাখতে পারো না। আর যদি একা চলতে ভরসা না পাও, তোমার হৃদির হাত সব সময় তুমি শক্ত হাতে ধরে রাখতে দেখতে পাবে। বলেই রিদিতা আরিয়ানের হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় পুরে নিল। আরিয়ান রিদিতার দৃঢ় আশ্বস্ত চোখ জোড়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিজের প্যান্টের পকেট থেকে একটা বেলে ফুলের গাছটা বের করলো। রিদিতাকে পেছনে ঘুরিয়ে সেটা রিদিতার ঢেউ খেলানো বাদামি চুলে পরিয়ে দিতে দিতে বলল, মনে আছে ছোটবেলায় ঠিক এভাবে তোমাকে বেরি ফুল দিয়ে মালা আর গাছরা বানিয়ে দিতাম? তুমি সেগুলো পেয়ে কত আনন্দিত হতে। রিদিতা মিষ্টি করে একটা হাসি দিল। হ্যাঁ, সব মনে আছে, কেন মনে থাকবে না? তোমার প্রত্যেকটা স্মৃতি আবার খুব ভালো করেই মনে আছে। যদি সুযোগ থাকতো পুনরায় অতীতে ফিরে যাওয়ার, তাহলে আমি আবার সেখানে তোমাকে নিয়ে ফিরে যেতাম। আমাদের বর্তমান আর ভবিষ্যৎটাও অতীতের মতোই সুন্দর হোক রীতি, কোনো ভয়ঙ্কর কালো ছায়া যেন আর সেখানে আঘাত হানতে না পারে। রিদিতা আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলল, পারবে না। যতদিন আমাদের দুজনের হাত একে অপরের হাতে শক্তভাবে জড়িয়ে আছে, ততদিন পর্যন্ত কেউ আমাদের আলাদা করতে পারবে না। আরিয়ান রিদিতার চুলগুলোতে মৃদু চুমু খেলো। হঠাৎ তার মন এক অকল্পনীয় ভাবনা ভেবে বসলো। তার রিদিকে বউ সাজে কেমন লাগবে? আরো মোহনীয়, আরো সুন্দরী, আরো আকর্ষণীয় লাগবে। সেদিন কি আরিয়ানের হার্টবিট মিস হয়ে যাবে? হঠাৎ নিজের ভাবনায় নিজেই হেসে ফেললো আরিয়ান। সে কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। কি ভাবছো আরিয়ান? কিছু না, শুধু ভাবছি তোমাকে আমার বউ সাজে দেখতে কেমন লাগবে। কথাটা শুনে রিদিতা দুই হাতে মুখ ঢেকে ফেলল। লজ্জায় তার ফর্সা মুখ আরক্তিম হয়ে আছে। আরিয়ান দু হাতে সেটা খুলে তার প্রেয়সীর লজ্জা মাখা আরক্তিম মুখটা উপভোগ করতে লাগলো। ছোট একটা শ্বাস ফেলে বলল, দোয়া করি সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। রিদিতা চোখ খুলে বলল, তোমার জন্য আমার কিছু উপহার আছে। কি উপহার? রিদিতা রুমের আলমারি থেকে একটা বক্স বের করলো। সেটা আরিয়ানের সামনে নিয়ে এসে খুলতে লাগলো। খোলা শেষ হলে আরিয়ান অবাক হয়ে দেখতে লাগলো তার ছোট্টবেলায় রিদিতাকে দেওয়া শেষ উপহার সেই বারবি ডলটা, সাথে অসংখ্য রং বেরঙের চিঠি, চিরকুট এবং আরিয়ানের পেন্সিলে আঁকা ছোটবেলার কতগুলো ছবির স্কেচ। আরিয়ান সেগুলো হাতে নিয়ে অবাক কণ্ঠে বলল, এগুলো তুমি আমার জন্য তৈরি করেছো? আর আমার দেয়া বারবি ডলটা এখনো নিজের কাছে যত্ন করে রেখেছো? রিদিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এতগুলো বছর শুধু তোমাকে অনুভব করেই এগুলো আমি তৈরি করেছি। হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে লেখা প্রত্যেকটি বাক্য এবং তোমার আঁকা ছবিগুলো। খুব বেশি দামি না হলেও এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। এগুলো আমার কাছে কতটা মূল্যবান তোমাকে বলে বোঝাতে পারবো না রীতি। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য একপাশে আর
তোমার আমাকে নিয়ে তৈরি করা এই উপহারগুলো অন্য পাশে দুটো তুলনা করলে তোমার আবেগ আর ভালোবাসাগুলোই ওজনে ভারী হবে। আমার কাছে এগুলো অমূল্য ঐশ্বর্যের সম্পদ। আরিয়ান প্রচণ্ড ইমোশনাল হয়ে অশ্রুসিক্ত নয়নে হৃদিতার তার প্রতি লিখিত সকল অনুভূতির চিহ্ন, তাকে নিয়ে আঁকা স্কেচ, বহু পুরনো অথচ সযত্নে রাখা বারবি ডলটা যত্ন করে দেখতে লাগলো। সেগুলোতে গভীর আবেগীয় স্পর্শ এঁকে দিতে লাগলো। কখনো আমি তোমার পাশে না থাকলে আমার এই চিহ্নগুলো তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে। এই জিনিসগুলোর মাঝে আমার স্পর্শ লুকিয়ে আছে। এগুলোতে স্পর্শ করে তুমি আমাকেই স্পর্শ করার অনুভূতি পাবে। তোমাকে আমি কখনো কোথাও যেতে দেব না রিদি। আমিও তোমাকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না, কিন্তু সময়ের প্রয়োজনে যদি আমাদের মধ্যে সাময়িক দূরত্ব সৃষ্টি হয়, তাহলে এগুলো তোমার কাছে আমার চিহ্ন হিসেবে রয়ে যাবে। আরিয়ান আর কোনো কিছু না ভেবে হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি পারত তাহলে তার প্রাণ পাখিটাকে বক্ষপিঞ্জরের সারা জীবনের জন্য সযত্নে আগলে রেখে দিত। হৃদিতাও আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। এই বুকটাতে সে প্রচণ্ড শান্তি অনুভব করে। পৃথিবীর সমস্ত সুখ ও শান্তি যেন আরিয়ানের বুকটার মধ্যে পুঞ্জীভূত। অপরদিকে আদনান সারাদিন বিজনেসের কাজে প্রচণ্ড ব্যস্ত থেকে বাসায় ফিরল ক্লান্তভাবে। বাসায় বলতে সে এখন কানাডার রাজধানী অটোয়াতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান করছে। ইদানিং প্রচুর বিরক্তিভাব এসে গেছে তার মধ্যে। অল্পতেই রেগে যায় আর প্রচুর চিৎকার চেঁচামেচি করে সবার সাথে। তার জন্য এখন আর কোনো কিছুই ভালো লাগে না। বাধ্য হয়ে তাকে বাবার বিজনেস সামলাতে হচ্ছে, কিন্তু তার মন তো পড়ে আছে বাংলাদেশের সেই হৃদিতার কাছে। মন চায় এখনই ছুটে যেতে তার ভালোবাসার মানুষটির কাছে, কিন্তু বাবাকে তো সে কথা দিয়েছে সবকিছু সামলিয়ে তারপরেই বাংলাদেশে যাবে। তাই শত ইচ্ছে থাকলেও সে ইচ্ছাগুলোকে আপাতত তার মাটি চাপা দিয়ে রাখতে হচ্ছে। স্যুটটা খুলে বিছানার উপর ফেলে টাইটা আলগা করে বিছানায় ধপ করে বসে পড়ল সে। ম্যানেজারকে বাকি সব কাজ বুঝিয়ে দিয়ে সে এখন রেস্ট করতে এসেছে। রেস্ট বলতে এখন সে একা থাকতে চাচ্ছে। দুনিয়ার কোনো কোলাহল তার যেন এখন আর ভালো লাগে না। একটু নীরব আর একাকিত্বে শান্তি খুঁজে পেতে চায়। টেবিলে থাকা হৃদিতার সোনালী ফ্রেমে বাঁধানো হাস্যজ্জ্বল ছবিটির দিকে এক পানে তাকিয়ে রইল আদনান। অপরিসীম মুগ্ধতা আর ভালো লাগা জড়িয়ে আছে তার ছবির এই দৃশ্যটির সাথে। ছবিটি হাতে নিয়ে তাতে আলতোভাবে হাত বোলাতে লাগলো সে। যেন কত কথা, কত অভিমান আর কত অভিযোগ জমে আছে তার ছবির এই মানুষটির সাথে। কিন্তু সেই মানুষটি তো আর কোনো কথা বোঝে না, সে তো তার ভালোবাসার কথাও জানে না। আদনানের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়লো ছবিটির মধ্যে। আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদয়ের গহীন থেকে। আকুল ও ভেজা কণ্ঠে আদনান ছবিটির পানে তাকিয়ে থেকে বলতে লাগলো, জান পাখি আমার, তোমাকে আমি সেই ছোট্ট কাল থেকে অনেক অনেক ভালোবাসি। বারবার সেটা বোঝাতে চেয়েও পারিনি। কি করে বোঝাতাম তোমাকে বলো? তোমার মনে তো সবসময় অন্য একজনের রাজত্ব চলে এসেছে। আমি চাইনি আমার ভালোবাসার কথা বলে তোমাকে আমার থেকে দূরে করে দিতে। তাই তো শত কষ্ট আর অভিমান বুকে পুষে রেখেও তোমার সাথে বছরের পর বছর বন্ধুর মতো অভিনয় করে গিয়েছি। একটা ক্ষীণ আশা ছিল যে একদিন হয়তো তুমি আমার মনের কথা বুঝবে, আমাকে ভালোবাসবে, আপন করে নেবে। কিন্তু সেই সময় আদৌ আসবে কিনা আমি জানি না। কিন্তু আমি তোমাকে নীরবে নিভৃতে ভালোবেসে যাব, ঠিক যেমনটি গত 13টি বছর ধরে তোমাকে ভালোবেসে গিয়েছি। তোমাকে আমি আমার করে নিব একদিন। তুমি আমার জন্যই পৃথিবীতে জন্মেছো। অনেক ভালোবাসি প্রিয়তমা তোমাকে, অনেক, যেটা এক আকাশ পরিমাণ থেকেও বহুগুণ বেশি। আদনান আরো কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে চুমুন দিলে ছবিটিতে। এরপর ছবিটি বুকে আগলা নিয়ে খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। কিন্তু পৃথিবীতে সবাই যা চায় তাই কি পায়? সবার ইচ্ছার প্রতি পূর্ণতা মেলে। বাকি অপূর্ণতার আড়ালেও স্রষ্টা আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, যেটা আমরা হয়তো সময় মতো বুঝতেই পারি না। রাতে হৃদিতার নাম্বারে আদনানের কল এলো। হৃদিতা তখন আরিয়ানের দেওয়া তার ছোটবেলার প্রিয় কতগুলো চকলেট আর ডায়মন্ডের ব্রেসলেটটা দেখছিল। সেগুলো ধরে ধরে মিটিমিটি হাসছিল সে। হৃদিতা অবশ্য ডায়মন্ডের ব্রেসলেটটা চায়নি। সে হাতে গোলাপ এবং বেলি ফুলের মালা পেয়েই খুশি হয়েছিল। কানে গুজে নিয়েছিল কাঠগোলাপ, কিন্তু আরিয়ান জোর করে তাকে ব্রেসলেটটা কিনে দিয়েছে। হৃদিতার অবশ্য ডায়মন্ডের একটা আংটি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আরিয়ানকে সেটা বলেনি। আরিয়ান হৃদিতার দৃষ্টি আর পছন্দ বুঝতে পেরে সেটা লুকিয়ে হৃদিতার অজান্তে কিনে ফেলেছে। সময় মতো সেটা সে হৃদিতাকে উপহার দিবে। তার সাথে আরও একটি সারপ্রাইজ আছে, যেটা হৃদিতাকে এখনই জানাবে না সে। এদিকে হৃদিতার নাম্বারের প্রথম কয়েকবার রিং হওয়ার পরও রিসিভ হলো না দেখে আদনান বেশ রেগে গেল। এমনিতেই ওর মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে, বেশ বদমেজাজি হয়ে থাকে।
তাই সম্মানে কিছুটা তার মেজাজ খুব খারাপ হয়ে যায়। হৃদিতা আরিয়ানের স্বপ্নে বিভোর হয়ে থাকে। জগৎ থেকে বেরিয়ে এসে ফোনটা ধরলো। এতদিন পরে আদনানের কল এসেছে দেখে খুব খুশি হলো সে। এতদিন তো আরিয়ানকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ওর কথাই মনে ছিল না। হ্যালো আদনান ভাইয়া, কেমন আছো? হৃদিতার মুখে ভাইয়া ডাক শুনে আদনানের মেজাজ আরও চটে গেল। তাও কোনো রকম নিজের রাগ নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে বলল, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা বলো? আমার কথা তো একেবারে ভুলে গেছো। আসলে ভাইয়া এখানে একটু ব্যস্ততা ছিল, তাই তোমার সাথে ফ্রি হয়ে কথা বলতে পারিনি। আচ্ছা ভাইয়া ডাকটা বন্ধ করো তো। আমরা বলতে গেলে প্রায় সমবয়সী। তোমার থেকে আমি বড় জোর 2 বছরের বড়। তাই তোমার মুখে আমাকে ভাইয়া ডাকটা মানায় না। ছোটবেলা থেকে অভ্যাস তো, তাই আর চেঞ্জ করতে পারিনি। আচ্ছা এখন থেকে শুধু আদনান বলে ডাকবো। গুড গার্ল। তো আরিয়ানের কি অবস্থা এখন? কেমন আছে সে? আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন অনেক ভালো আছে। ভালো তো থাকবেই, দেখতে হবে না সে কে আছে ওর পাশে? তুমি যেখানেই থাকবে সেখানেই সবাইকে ভীষণ ভালো করে রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। হৃদিতা মুচকি হাসলো। আর এদিকে আদনানের মনের ভেতরটা চলে যাচ্ছে। সে কিছুতেই হৃদিতাকে বলতে পারছে না হৃদিতা আরিয়ানের সাথে থাকাটা তার একদমই পছন্দ হচ্ছে না। তাও শুধুমাত্র সৌজন্যতার খাতিরে ওকে বলতে পারছে না। তুমি দেশে আসবে না আদনান? হ্যাঁ ভাবছি নেক্সট উইকে আসবো। বাবার বিজনেসের কিছু ঝামেলা ছিল, সব মিটিয়েই তারপরে আসবো। সাথে ড্যাড আর মাম্মাকেও নিয়ে আসবো। হৃদিতা খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো হয়। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, প্লিজ তাড়াতাড়ি চলে আসো। আদনান মুচকি হেসে বলল, হ্যাঁ অবশ্যই আসবো। তোমাকে কতদিন হলো দেখি না, তোমাকে দেখার জন্য হলেও অন্তত আসতে হবে। হৃদিতা কোনো জবাব দিল না। হঠাৎ করে আদনানের কথাগুলো তার কেমন যেন অন্যরকম লাগছে। কিছুক্ষণ চুপ থাকার পর আদনান বলল, একটা কথা বলবো হৃদিতা? হ্যাঁ বলো না, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? ওপাশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেহমন। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপা মেয়েটির দিকে। আচ্ছা মেয়েটিকে তার দৃষ্টিতে এত সুন্দর লাগে কেন? তাকে সে প্রচন্ড পরিমাণে ভালোবাসে বলে? বারবার নতুন করে নতুনভাবে নতুন আঙ্গিকে সে হৃদিতার প্রেমে পড়ে যাচ্ছে। এই মুগ্ধতা যেন শেষই হচ্ছে না, বরং দিনে দিনে মুগ্ধতার পরিমাণ যেন পাল্লাই দিয়ে বাড়ছে। হঠাৎ গলায় কারো স্পর্শ পেয়ে চমকে উঠল হৃদিতা। অবাক হয়ে উপরের দিকে তাকাতেই আরিয়ানের ঘোল লাগানো দৃষ্টি তাকে আরো অবাক করে দিল। সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগা আর লজ্জায় মনটা ছেয়ে গেল। হৃদিতার অনেকটা কাছাকাছি এসে তার চুলের ভাঁজ চুলের নিচের মুখ ডুবিয়ে দিল। এরপর তার দৃষ্টি গেল হৃদিতার পাতলা গোলাপি কম্পিত ঠোঁটজোড়ার দিকে। হঠাৎ করে হৃদিতার ভীষণ লজ্জা লাগাতে লাগলো। তাদের মধ্যে দূরত্ব খুব বেশি একটা নেই। এর মধ্যে আবার এই বিষয়টা খেয়াল করতেই লজ্জায় আরক্তিম হলো তার ফর্সা গাল দুটো। আজ বুঝি লজ্জা পেতে পেতে সে মরেই যাবে। অন্যদিকে আরিয়ানের মধ্যে কোনো ভাবান্তর নেই, তবে সে দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। সে অদ্ভুত এক ঘোর আর নেশে আসক্ত হয়ে যাচ্ছিল তার দেহমন। সেই মুহূর্তে নিজেকে সংযত করতে না পারলে সাংঘাতিক কোনো ব্যাপার ঘটে যেতে নিশ্চিত। কিন্তু আরিয়ান চায় তার হৃদিকে পবিত্র বন্ধনে বেঁধে পবিত্রভাবে স্পর্শ করতে। তার ভালোবাসার স্পর্শগুলো সে এভাবে কখনোই দিতে চায় না। হৃদিতা ধাতস্থ হয়ে আরিয়ানকে ধরে ধীরে ধীরে করে বাগানের দিকে নিয়ে এলো। সেখানেই বসেছিলেন মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী। আরিয়ানকে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে অনেকদিন পর বাগানে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার কাছে গেলেন। অশ্রুসিক্ত নয়নে পরম মমতায় ছেলেকে জড়িয়ে নিলেন। ইদানিং ছেলেটাকে আর তার ছোট্ট বাচ্চার মতো সবসময় আগলে রাখতে ইচ্ছে করে। অতীতের না দেওয়া সব স্নেহ ও মমতা ভালোবাসাগুলো উজাড় করে দিতে ইচ্ছে করে। আরিয়ান আগের মতো হাইপার হয়ে নিজের মাকে দূরে সরিয়ে দিল না, বরং নিজেও মাকে আলতোভাবে বুকে জড়িয়ে নিল। এরপর মিসেস শায়লা আরিয়ানের বাম কাটটা ধরে তাকে ধরে ধরে সামনে নিয়ে এসে নিজের পাশের চেয়ারটাতে বসালেন। হৃদিতা আরিয়ানের পাশের চেয়ারে বসলো। আরিয়ান এখনো হৃদিতার হাত শক্ত করে ধরে আছে। সকলের উজ্জ্বল আলো আরিয়ানের চোখে মুখে এসে পড়ছে, যেন সেটা নতুন আলোয় আরিয়ানকে রাঙিয়ে দিতে চাচ্ছে। কিছুক্ষণ পরেই জেন্টস পার্লার থেকে কয়েকজন লোক এলো। হৃদিতা তাদেরকে কল করে আসতে বলেছে। মিসেস শায়লার কারণ জিজ্ঞেস করলে হৃদিতা বলল তার জন্য সারপ্রাইজ আছে। প্রায় 1 ঘন্টা পর মিসেস শায়লার কাছে আরিয়ানকে নিয়ে হাজির হলে হৃদিতা। মিসেস শায়লা তখন বিজনেসের কাজে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আরিয়ানকে দেখে তিনি থ হয়ে গেলেন। এ কাকে দেখছেন তিনি?
6 মাস আগের প্রাণবন্ত উজ্জ্বল আর সুদর্শন আরিয়ান চেহারার উজ্জ্বলতা অম্লান হয়ে উঠেছে। দেখতে সেই পুরনো আরিয়ানের মতোই লাগছে। সে সুন্দর স্পেক করা সিল্কি চুল, মায়াবী দুটি চোখ এবং সেই সাথে মসৃণ ভুরু জোড়া, খাড়া চৌকস নাক, ঈষৎ গোলাপি ঠোঁট, গালে ট্রিম করা খোঁচা খোঁচা চাপ দাড়ি এবং সুঠাম দেহের গড়নে অসম্ভব সুদর্শন লাগছে আগ্নেয়গিরিকে। সেই সাথে ব্ল্যাক বেল্ট দিয়ে ইন করা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট আর অফ হোয়াইট রঙের স্যুট পরা এক পরিপাটি আরিয়ান। তোমার ছেলেকে কেমন লাগছে মামনি? এতগুলো দিন সে নিজের কি হাল করে রেখেছিল, নিজের যত্ন নেয়া আর পরিপাটি হয়ে থাকা সব যেন ভুলে গিয়েছিল। বসে মেজে আবার সেই সুদর্শন আরিয়ানকে খুঁজে বের করার একটা চেষ্টা করলাম মাত্র। আরিয়ান বুড়ুকুচকে বলল, আমি কি হাড়ি পাতিল নাকি যে আমাকে ঘষে মেজে পরিষ্কার করলে? হৃদিতা ফিক করে হেসে ফেলল। মিসেস শাইলা আরিয়ানের চোখে মুখে হাত বুলিয়ে আবেগঘন প্রশ্নে বললেন, সত্যি আমার ছেলেটাকে একদম আগের মতো লাগছে। এতদিন এই রূপ আর বেশভূষা কোথায় ছিল আমার ছেলে? কেমন অগোছালো আর রুক্ষ হয়ে থাকতো। আমি আমার আগের আরিয়ানকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছি। ভিতর আর বাহির থেকে সম্পূর্ণ আমার আগের আরিয়ান হয়ে গিয়েছে। এরপর হৃদিতার দিকে তাকিয়ে তার হাত দুটো ধরে বললেন, আর এসবের সম্পূর্ণ কৃতিত্ব তোর। তুই না থাকলে কখনোই আমার ছেলেটা আগের মতো হতো না রে। কথা দে মা, তুই সবসময় আমার ছেলেটার পাশে থাকবি, কখনো ওকে ছেড়ে কোথাও যাবি না। হৃদিতা মিসেস শাইলার হাত দুটো ধরে আশ্বস্ত করে কোমল কণ্ঠে বলল, কথা দিচ্ছি মামুনি, তোমার ছেলেকে ছেড়ে কোথাও কোনো দিন আমি যাব না। বিকালের দিকে আরিয়ান বন্ধুরা সবাই এলো। রুফটপে বসে আড্ডা দিচ্ছিল সবাই। আজকে যেন ভার্সিটি লাইফের সেই পুরনো বন্ধুত্ব আর আড্ডা দেওয়ার মুহূর্তটা ফিরে এসেছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ তাদের আড্ডার হাসাহাসি থামে না। থামবেই বা কী করে? আজকে যে সকলের পরম আনন্দের দিক। তাদের পুরনো আরিয়ান, তাদের প্রিয় বন্ধু আরিয়ান আবার তাদের সাথে সেই পূর্বের মতো মিশে গেছে। এর চেয়ে বড় খুশি আর আনন্দের ব্যাপার আর কি হতে পারে? একসময় হৃদিতা ট্রেতে করে চা এবং স্ন্যাক্স নিয়ে এসে রুফটপে প্রবেশ করলো। হৃদিতার পরনে মেরুন রঙের গর্জিয়াস একটা গাউন, চুলগুলো আজকে স্ট্রিট করা, তবে দুপাশে হালকা কার্ল করে কোঁকড়ানো। মুখটা প্রতিবারের মতো অসম্ভব মায়াবী লাগছে। আরিয়ান সেদিকে তাকিয়ে আর দৃষ্টি ফেরাতে পারল না। প্রতিবার কেন যে সে হৃদিতার প্রতি এমনভাবে আটকে যায় সেটা সে কিছুতেই বুঝতে পারে না। শান্ত সেটা বুঝতে পেরে আরিয়ানকে হালকা একটু গুঁতো দিয়ে গলা খাকারি দিয়ে বলল, বন্ধুরে, ওকে সারা জীবন দেখতে পারবি, এখন একটু আমাদের দিকে তাকা। আরিয়ান অপ্রস্তুত হয়ে বসে পড়ল। হারামি বন্ধুগুলোর জ্বালায় ওদের সামনে কোনো কিছুই করা যায় না। পান থেকে চুন খসলে সেটা নিয়ে মজা করা শুরু করে দিবে। শান্তর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওদিকে হৃদিতা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। বেচারি আসতে না আসতেই ওকে লজ্জায় ফেলে দিয়েছে। ও শুভ্র মায়াবী ফর্সা মুখটা পুরো আরক্তিম বর্ণ ধারণ করেছে, পুরো একটা লালপরি হয়ে গেছে যেন। আরিয়ান সেটা খুব সুন্দরভাবে খেয়াল করলো। মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল তার। হৃদিতা লজ্জা পেয়ে চলে যেতে নিলেই ঈশিতা ওর হাত ধরে ফেললো, বলল, কোথায় যাচ্ছ তুমি? বসো এখানে। হৃদিতা তাকিয়ে দেখলো আরিয়ানের পাশের একটা সিট খালি হয়ে আছে, কিন্তু ও আসার পরে দেখেছিল সিটটা শান্ত বসেছিল। ওকে আরিয়ানের পাশে বসতে দেওয়ার জন্যই মনে হয় উঠে গেছে শান্ত। এতে হৃদিতা লজ্জা পেলেও মনে মনে বেশ খুশি হলো। শান্ত সেটা বুঝতে পেরে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, হয়েছে হয়েছে, এত লজ্জা পেতে হবে না। কিছুদিন পর তো আমাদের ভাবি হয়ে যাবে, তখন তো আর এত মস্কারা করতে পারবো না। এখন না হয় বন্ধু হিসেবে মস্কারা করে নেই একটু। হঠাৎ আরিয়ান বলে উঠল, তাহলে আমিও তোকে আর ঈশিতাকে বন্ধু হিসেবে একটু মজা করে নেই। কয়েকদিন পর তো ঈশিতা আমাদের ভাবি হয়ে যাবে, তখন তো আর মস্করা করতে পারবো না। আরিয়ানের কথায় চুপসে গেল শান্ত। এই বেটা আবারও ওকে গোল খাইয়ে দিল। ঈশিতাও লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আড়ালে আড়ালে শান্তকে চুপ থাকতে চোখ রাঙানিও দিল। এদিকে সবাই আবারও হাসতে লাগলো। ওদের অবস্থা দেখে সবাই ইচ্ছে মতো মজা নিচ্ছে। এদিকে হৃদিতের হাতে চা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, সাথে হালকা স্ন্যাক্স। এতেই যেন অমৃত লাগছে। হৃদিতাও এখন ওদের সাথে পুরোপুরি বন্ধুত্ব হয়ে গেছে, তাই আরিয়ান আর ওদের সাথে জড়িয়ে আড্ডা দিচ্ছে। রেহান উচ্ছ্বসিত কণ্ঠে বলে, যাক, আবারও আমাদের পুরনো আরিয়ানকে ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। কি বলিস তোরা? সবাই হৈ হৈ করে রেহানের কথায় সম্মতি জানালো। তন্ময় বলে উঠল, তা মামা ট্রিট দিচ্ছিস কবে?
এবার কিন্তু সব ট্রিট একসাথে নেব বলে দিলাম। আরিয়ান ভুরুকুচকে বলল, সব ট্রিট বলতে কি বোঝাতে চাচ্ছিস? এই যে তুই আগের লুকে ফিরে এলি, প্রেম করে ফেললি, 2 দিন পর বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাবি, এইসবের জন্য ট্রিট একসাথে দিতে হবে না। আমার ট্রিটের কথা বাদ দে। তুই যে রিঙ্কির সাথে গোপনে গোপনে চক্কর চালাচ্ছিস সেসব কিন্তু আমি ভালো করেই জানি। তোদের প্রেম আর বিয়ের ট্রিটটা কবে দিবি আগে সেটা বল। সবাই দুম করে তন্ময়ের দিকে তাকালো। বেচারা ভেবাচাকা খেয়ে একজন গোবেচারার ভান করে বসে আছে। আরিয়ান যে হাটে এভাবে হাড়ি ভেঙে দিবে সেটা সে ভাবতেও পারেনি। অন্যদিকে রিঙ্কি ফোনের অজুহাতে লজ্জা এড়াতে ছাদের অন্য পাশে চলে গেছে। শাকিলের অবস্থা দেখে হৃদিতার বেশ হাসি পেল। অবস্থা আরিয়ানকে বন্ধুদের সাথে এভাবে খোলা মনে আড্ডা দিতে দেখে মনে মনে বেশ স্বস্তিও পেল। শান্ত টিপ্পনি কেটে বলে উঠল, আচ্ছা, তলে তলে এই চক্কর চলে তোদের? এবার দেখ তোদের কিভাবে জ্বালাতন শুরু করি। আমার আর ইতিশার সময় কম জ্বালাসনি তোরা। রোহান শান্তর কথায় ভালো তাল মিলিয়ে বলল, কি বলেছিস শান্ত? আমাকে আর শ্রাবণীকেও কম জ্বালায়নি ওরা। এবার এদের সাথে সাথে যে কয়টা প্রেম করে ধরা খাবে সব কয়টাকে উচিত শিক্ষা দিতে হবে। সে অসময়ের মতো বলল, বন্ধুর প্রতি এভাবে বদলা নিবি তোরা? নিব না মানে? আলবাত নিব। শান্ত ভিলেন মার্কা একটা হাসি দিল। এরপর আরিয়ানকে প্রশ্ন করলো, কিন্তু তুই ঘরে বসে ওদের সম্পর্কে কিভাবে জানলি রে? আরিয়ান বেশ ভাবসাব নিয়ে বলল, এই আরিয়ানের কাছে কোনো খবরই গোপন থাকে না। আগেও তোদের মধ্যে কি কি চক্কর চলতো সব জানতাম, এখনো সবই জানি। তন্ময় এবার বলে উঠল, তুই আবার ভার্সিটিতে জয়েন কর আরিয়ান, এখনো সময় শেষ হয়ে যায়নি। কয়েক মাসের ব্যবধানে অনেকটা পিছিয়ে গেছিস ঠিক আছে, কিন্তু আবারও কামব্যাক করে তুই তোর স্টাডি লাইফ স্টার্ট করতে পারবি। আর তোর প্রতি প্রফেসর যেসব মিথ্যা অভিযোগ এনেছিল সেটা প্রীতম আর ওর বাবার প্ল্যান ছিল। পরবর্তীতে সব কথা ফাঁস হয়ে গেছে। ওই প্রফেসরকে তখনই সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু ওই বেটা প্রতিম ফ্যামিলি সহ দেশ ছেড়ে পালিয়েছে বলে ওকে আর ধরা হলো না। কিন্তু কতদিন আর বিদেশে লুকিয়ে থাকবে? একদিন না একদিন তো দেশে আসতেই হবে। সেদিন বেটাকে জন্মের শিক্ষা দিব আমরা। তাছাড়া রাইসা আর ওই ফর্ড মেয়েটার ব্যাপারেও সবাই অনেক আগেই সবকিছু জেনে গিয়েছিল, তাই তোর দিকে আঙ্গুল তোলার সাহস কারো হবে না। প্রীতমের সাথে সাথে যদি রাইসাটাকেও খুঁজে পেতাম তাহলে দুইটাকে উচিত শিক্ষা দিতাম। এখন তুই এসব কিছু ভুলে আবার ভার্সিটিতে যাওয়া শুরু কর আরিয়ান। সবাই তন্ময়ের কথায় সম্মতি জানালেন। আরিয়ান মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। তার আগে হৃদিতা বলে উঠল, আরিয়ান আগামীকাল থেকেই ভার্সিটি যাওয়া শুরু করবে। সবাই হৃদিতার কথা শুনে অবাক হয়ে গেল, সেই সাথে প্রচন্ড খুশিও হলো। হৃদিতা বলে দিয়েছে মানে আরিয়ানকে সেটা অবশ্যই পালন করতে হবে। হৃদিতার কথা অগ্রাহ্য করবে এমন মানুষ আরিয়ান নয়। আরিয়ান আর হৃৎপিণ্ডটা এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন চোখে চোখে হাজারো কথা বিনিময় করছে তারা দুজন। এরপরে সবাই হৃদিতাকে অনুরোধ করলো একটা গান গাওয়ার জন্য। আরিয়ালের কণ্ঠে গান সবই বহুবার শুনেছে, এবার মলিনতার মুখে যেন শুনতে চায়। আরিয়ান নিজেও সেখানে একমত। হৃদিতা সবার অনুরোধ রক্ষা করতে আরিয়ানকে উৎসর্গ করে খালি গলায় একটা গান গাইল। তাতে গিটারের শব্দ যোগ করলো আরিয়ান। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি হয় রে ছল ছল, হয় রে ছল ছল।
অপূর্ব গানের গলা হৃদিতার। বাংলাদেশে আসার পর অসংখ্য প্রেম বিরহের বাংলা গান শিখেছে সে, তার মধ্যে এটি তার অন্যতম প্রিয়। আরিয়ান সম্মোহনী দৃষ্টিতে হৃদিতার পানে তাকিয়ে থেকে তার গান শ্রবণ করতে করতে গিটারের তাল আপনা আপনি বন্ধ করে দিল। হৃদিতার গানের প্রতিটি লাইন যেন আমেরিকান গানে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে, তার হৃদয়ে মস্তিষ্ক মনে আঘাত করছে বারংবার। কি আছে মেয়েটার গানের সুরে? এবার হৃদিতার কণ্ঠের প্রেমে পড়ে গেছে আরিয়ান। অবশ্য হৃদিতা ছোটবেলা থেকে খুব ভালো গান গাইতে পারত, পিয়ানো বাজাতে খুব দক্ষ সে। ছোটবেলায় আরিয়ান ওকে পিয়ানো বাজানো শেখানো। সকলের করতালি আর প্রশংসার আওয়াজে ধ্যান ভাঙল জন্মদিনের। সবাই হৃদিতার কণ্ঠের ভূয়সী প্রশংসা করতে লাগলো। আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল সবাই। আরিয়ান, তুই এতদিন কথা বলতে জেনেও কেন আমাদের সাথে কথা বললি না? জানিস তোর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য আমরা কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করেছিলাম। হঠাৎ রেহান অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, আর আমারও কত কষ্ট পেয়েছে জানিস? হ্যাঁ, আর আমরাও কত কষ্ট পেয়েছি জানিস? 6টা মাস অপেক্ষা করেছি তোর অসুস্থ হয়ে ওঠার, 6টা মাস অপেক্ষা করেছি তোর সুস্থ হয়ে ওঠার। কবে তুই আমাদেরকে চিনতে পেরে বুকে জড়িয়ে নিবি আর আমাদের সাথে আবারও সেই পুরনো আরিয়ান হয়ে যাবি? শান্ত আবেগী কণ্ঠে বলল, আর জানো, এতদিন পর আজকে তুমি আমাদের সাথে মন খুলে কথা বলছো, এটা যে আমাদের কত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। শ্রাবণী খুশি হয়ে বলল। একে একে বাকি বন্ধুরাও এসব কথা বলে চলল। আরিয়ান শুধু সব শুনিয়ে যাচ্ছে আর মুস্কি হাসছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আরে আরে রিল্যাক্স, এত ইমোশনাল আর সেন্টি হলে আমি তো আবার কোমায় চলে যাব। এবার কোমায় চলে গেলে তোকে লাথি মেরে কোমা থেকে উঠাবো। শালা, নিচে আরামে ঘুমিয়ে থেকে আমাদের কষ্ট দিবি, তাই না? মাহিম অস্থির হয়ে বলে উঠল। আরিয়ান তার পিঠে কিল মেরে বলল, আচ্ছা উঠাস, এখন দয়া করে শান্ত হ। এভাবে উত্তেজিত হলে তোদের প্রত্যেকটা তো বিপি হাই হয়ে যাবে। হঠাৎ শাকিল বলে উঠল, দেখ মামা, শান্ত আর রেহানের সেটিং হয়ে গেছে, কিন্তু বিয়ে কবে করবে সেটা জানি না, আর নিজেরও কোনো ঠিক নেই কবে বিয়ে করি। এবার সবার আগে তোর বিয়েটা কবে খাবো সেটা বল। উপস্থিত সকলে একটু বিষম খেয়ে গেল যেন। এদের এমন সময়ে এমন একটা কথা কেউ প্রত্যাশা করে না বোধহয়। আরিয়ান আর হৃদিতা লজ্জা পেল, বাকিরা মুখ চেপে টিপটিপে হাসছে। তুই বললে আমরা এখনই পাত্রে দেখা শুরু করতে পারি। শাকিল আরিয়ানকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল। এদিকে শ্রাবণী টিপ্পনি কেটে বলল, ঘরে এত সুন্দর একজন থাকতে তুই বাহিরে আর কার সাথে কথা বলছিস রে গাধা? শাকিল শ্রাবণীর কথা বুঝতে না পারলে শান্ত তার মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, তুই এখনো কিচ্ছু বুঝিসনি গাধা। তখন শুরুর দিকে আমি হৃদিতাকে উদ্দেশ্য করে কি কথা বলেছিলাম তার মানেও বুঝতে পারিসনি। শাকিল প্রথমে মাথা চুলকাতে থাকলেও পরবর্তীতে যখন শান্তর ইশারায় সবটা বুঝতে পারল, তখন সে থেকে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে হৃদিতের অস্বস্তিতে আর লজ্জায় কুকড়ে যাচ্ছে। ঈশিতার অস্তিত্ব কারণ খুঁজতে পেরে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর তোরা, এসব কথা বলে তোরা আমাদের সুইট কিউট গুলুমুলু হবু ভাবিটাকে একদম লজ্জা দিবি না বলে দিলাম। সবাই মুখ গোল করে সুর করে বলে উঠল, ওহ। হঠাৎ তন্ময় বলে উঠল, তুই তো ভারী কৃপণ আরিয়ান। আরিয়ান হবাব কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? হবু ভাবি আমাদের জন্য এত সুন্দর করে চা আর স্নেক বানিয়ে আনলো, আর তুই সেটার কোনো প্রশংসাই করলি না, এটা হলো? আরিয়ান মুস্কি হেসে হৃদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে মুগ্ধভাবে তাকিয়ে বলল, জাস্ট অসাধারণ। আরিয়ান কি হৃৎপিণ্ডের চা স্নেক সব প্রশংসা করলো নাকি হৃদিতার রূপের প্রশংসা করলো সেটাকেও বুঝতে পারলো না। তার হৃদিতা ঠিকই বুঝতে পারলো আরিয়ান তার রূপ এবং গুণ দুটোরই প্রশংসা করেছে। তাই হৃদিতা খুব সুন্দর একটা হাসি দিল, আর সেই হাসি মন কেড়ে নিল আরিয়ানের। হৃদিতার বাম গালের টোলটা এবং ডান ঠোঁটের নিচের লালচে তিলটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো সে। মুগ্ধ দৃষ্টিতে এক নতুন মুহূর্ত তাকিয়ে থাকলো সেদিকে। আরিয়ান বিমোহিত কণ্ঠে বলল, আমি এবার আমার হৃদিকে স্যাক্রিফাইস করে একটি গান গাইব। গানের প্রতিটা লাইন সুরের মাধুর্য, অনুভূতির সাগরে ঢেউ খেলার প্রতিটা শব্দ, অক্ষর, পঙ্ক্তি তাকে উৎসর্গ করে গাইব। বলে হাতের গিটারটায় পুনরায় টুংটাং আওয়াজ তুলে মুহূর্তেই পানের সাথে সাথে সুদূরের লহরী রচনা করলো সে। এরপর উঠে দাঁড়িয়ে হৃদিতার চারপাশে ঘুরে ঘুরে তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে গান গাইতে লাগলো সে। হৃদিতাও একই দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল
আরিয়ানের পানে। হে সোনা ভাসি প্রেমের সাগরে মোহনা, কতটা দূর নেই জানা। প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসব ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আকাশের সীমানায় গধূলির সাজ তোমাকে বলে দিয়ে যায় ঠিকানা। ও ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, এই তো ভালোবাসা। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসব ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আরিয়ানের অনন্য অসাধারণ গান এবং সুখের লহমায় বিশুদ্ধ ও বিমোহিত হয়ে খেলে সবাই। বিশেষ করে হৃদিতা যেন আর নিজের মধ্যে নেই। সে হারিয়ে গেছে আরিয়ানের সাথে সম্পূর্ণ অন্য এক জগতে, যেখানে শুধু সে, আরিয়ান আর তাদের অপরিসীম ভালোবাসা বিদ্যমান। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তীব্র থেকে তীব্রতার হৃদস্পন্দন নিয়ে হৃদিতা আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে মুচকি হেসে হৃদিতার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুষে নিল। গধূলির পরন্ত সূর্যের আলো ছেয়ে গেল হৃদিতা আর আরিয়ানের ওপর। তারা যেন সাক্ষী হয়ে রইল নীরবে নিবৃতে ভালোবেসে যাওয়া দুটি মনের। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্টের বিষয়টা নিয়ে মিসেস আনিকা রায়হান অনেক চিন্তিত হয়ে আছেন। কিছুক্ষণ আগে মিসেস শায়লা এবং রেজা চৌধুরী এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে পরামর্শ চাইলেন। প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে মিস্টার রায়হান শাহরিয়ার সাথে কথা বলে ঠিক করলেন আপাতত আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট, এবং পরবর্তীতে বিয়ে হলেও হৃদিতাকে তার স্টাডি কমপ্লিট করার জন্য আবার কানাডায় ব্যাক করতে হবে, এমনকি ডাক্তারি ডিগ্রিও নিতে হবে। পরবর্তীতে সে চাইলে বাংলাদেশেও ডাক্তারি জব কন্টিনিউ করতে পারবে। এই কথা মিসেস শায়লা আর রেজা চৌধুরীকে জানিয়ে দিলেন। এই শর্তে রাজি থাকলে তিনি আরিয়ান আর হৃদিতার বিয়েটা মেনে নিতে পারবেন। অনেক ভাবনা চিন্তা করে মিসেস শায়লা আর রেজা চৌধুরীও সম্মতি জানালেন তার শর্তে। তবুও আনিকা রায়হানের টেনশন কমল না। আদনানকে কি করে এই কথাটা বলবেন তিনি? এই কথাটা একটাবার কানে গেলে আদনান যে কি করতে পারে সেটা তার ধারণারও বাইরে। তাও একসময় কোনো না কোনোভাবে সে তো জানতে পারবে। তখন যদি আরিয়ান আর হৃদিতার মধ্যে কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, এসব নানা কথা ভেবে ঘরমায় অস্থির পায়চারি করছেন তিনি। এমন সময় তার স্বামী মিস্টার রায়হান শাহরিয়ার রুমে আসলেন। তার স্ত্রীকে এভাবে অস্থিরভাবে পায়চারি করতে দেখে তিনি চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আনিকা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আনিকা রায়হান পায়চারি থামিয়ে অস্থির কণ্ঠে বললেন, আরিয়ান আর হৃদিতার বিষয়টা আদনানকে কি করে বলবো আমি? আমার ছেলেটা তো একেবারে পাগল হয়ে যাবে। ওর ভেঙে পড়া আর কষ্ট আমি দু চোখে দেখতে পারবো না। আর ও যদি রেগে গিয়ে আরিয়ান আর হৃদিতার কোনো ক্ষতি করার চেষ্টা করে? রায়হান শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি আমার ছেলেকে চিনি আনিকা, ও যত অ্যারোগেন্ট স্বভাবের হোক না কেন কারো ক্ষতি কখনো চাইতে পারবে না। ও যদি জানতে পারে আরিয়ান আর রদিতার এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাহলে ওদের সম্পর্কে ভাঙার কোনো চেষ্টা করবে না, শিওর আমি। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পাবে। সেই ছোট্টবেলা থেকেও হৃদিতাকে কত ভালোবাসে তা তুমি আর আমি দুজনেই ভালো করে জানি। তুমিও তো হৃদিতাকে আমাদের পুত্রবধূ বানাবে বলেছিলে। আমিও তো ভেবেছিলাম বড় হয়ে ওকে বউ করে রেখে দিব, কিন্তু এখন কি হলো? আরিয়ানা হৃদিতা ভালো চাইতে গিয়ে নিজের ছেলেটা না আবার কষ্টের সাগরে ডুবিয়ে ফেলে।
দেখো আনিকা, সবসময় সব চাওয়া পূরণ হয় না। ভুলে যেও না রোদিতা, ছোট থাকতেই ওর আর আরিয়ানের বিয়ে ওর বাবা রেজা চৌধুরী আর ওর মরুহামা মা আয়শা চৌধুরী ফিক্সড করে রেখেছিলেন। সেখানে আমরা ওর খুব কাছের মানুষ হলেও ওর বাবা মায়ের ইচ্ছেই এখানে প্রাধান্য পাওয়া উচিত। তাছাড়া মনের ওপর কারো জোর চলে না। রোদিতা আরিয়ানকে আর আরিয়ান রোদিতাকে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। রোদিতাকে আমাদের পুত্রবধূ বানাতে চাইলে ও হয়তো দায়বদ্ধতার খাতিরে আদনানকে বিয়ে করে নেবে। আমাদের হাসি খুশির কথা ভেবে হয়তো সংসারও করবে, কারণ ছোটবেলা থেকে ওকে আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি। কিন্তু মন থেকে যদি ও আদনানকে না চায়, ভালো না বাসে, তাহলে কি ও আর আদনান কেউই সুখী হতে পারবে বলো? তখন আমরা ওদের অসুখী থাকতে দেখে নিজেরাও সুখে থাকতে পারবো না। এর চেয়ে এখন মিসেস শাইলা খান আর ডক্টর রেজা চৌধুরী যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই বেটার বলে আমি মনে করি। মিসেস আনিকা রায়হান খাটে খপ করে বসে পড়লেন। সব যুক্তি তিনি বুঝতে পারছেন, কিন্তু তার মন যে মানতে পারছে না। শত হোক আদনান তার নিজের ছেলে, তার কষ্ট তিনি দেখবেন কি করে? আমি একটা কথা বলি কি আনিকা, আরিয়ান আর রোদিতার এঙ্গেজমেন্ট হওয়ার পরেই আমরা বাংলাদেশে যাই। তখন ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে দেখে আদনান হয়তো আর কিছু করবে না। তুমি শুধু সবকিছু ঠিক হওয়া নিয়েই পড়ে আছো, ছেলেটার কথা একবারও ভাবছো না। দেখো আনিকা, সৃষ্টিকর্তা যার জন্য যাকে ঠিক করে রাখেন তার সাথেই তার মিলন হয়। উনি হয়তো আরিয়ান আর রোদিতাকে জুটি করে তৈরি করে রেখেছিলেন, আর আদনানের জন্য হয়তো অন্য কাউকে ঠিক করে রেখেছেন। সময় হলে আদনান ওর জন্য তৈরি করা মানুষটিকে অবশ্যই খুঁজে পাবে। আদনান এখন সাময়িক দুঃখ পেলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী দুঃখ এড়ানোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনিকা, তুমি একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ। মিসেস আনিকা রায়হান ছলছল চোখ জোড়া নিয়ে স্বামীর বুকে মাথা রাখলেন। মিস্টার রায়হান শাহরিয়ারও পরম মমতায় তার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতে লাগলেন। মিস্টার রায়হান শাহরিয়ার প্ল্যান করে রেখেছেন এঙ্গেজমেন্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তারা তিনজন খান ম্যানশনে যাবেন, যাতে করে এঙ্গেজমেন্টের সময় আদনান কোনোরূপ বাধা সৃষ্টি করতে না পারে। যথারীতি তিনি মিসেস শাইলা খানকে সেটা ফোন করে জানিয়েও দিলেন। তবে আদনানের সত্যিটা এড়ানোর জন্য যে তারা দেরি করে যাবেন সেটা তিনি বললেন না। মিসেস শাইলা খান প্রথমে আপত্তি করলেও পরে মিস্টার রায়হান শাহরিয়ারের কথা মেনে নিলেন। সময়টা তখন বর্ষার মাঝামাঝি। একটানা মুষলধারে বৃষ্টি আর মেঘেদের গুড়ুম গুড়ুম আওয়াজে প্রকৃতি জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা এবং নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। রোদ্দুরের ছিটেফোঁটা অবধি নেই, অথচ মেঘলা আকাশ, শীতল বাতাস আর মেঘেদের উড়ে চলা রীতি তার ভীষণ প্রিয়। সে প্রতিদিন বিকেলবেলা ছাদে গিয়ে এই বিষণ্ণ আবহাওয়া উপভোগ করে আসে। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। পরম উল্লাসে ঋণিঝিনি পায়ে বৃষ্টি বিলাস করতে থাকে। রিদিতাকে দূর থেকে একজোড়া তীক্ষ্ণ, মায়াবী এবং ঘোর লাগানো দৃষ্টি অনুসরণ করে, অথচ সেটা রিদিতার অজানা থেকে সবসময়। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ জুড়ে সোনালি রোদ্দুর উঠেছে, ঝলমলে উঠেছে প্রকৃতি। একঘেয়ে বৃষ্টির পর এই সোনালি রোদ্দুর যেন বরফের মাঝে এক চিলতে আলোর রেখা। সারাদিন রিদিতা মিসেস শাইলার সাথে কাটিয়ে দিয়েছে। গত 2 দিন হলো আরিয়ান পুনরায় ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। আবারও পুরনো পড়াশোনার লাইফস্টাইল ফিরে পেয়েছে সে। সেসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বাকিটা সময় রিদিতার পরিবারের সাথেই কাটায় সে। কিন্তু রিদিতার কোনো একটা বিষয়ে মন খারাপ হয়ে যায় বারবার। আরিয়ানের সাথে তার এঙ্গেজমেন্ট এবং বিয়েও যদি হয়ে যায়, তবুও সে নিশ্চিত তাকে আবার কানাডায় যেতে হবে। অন্তত খালামণির কথা শুনে সেটাই বুঝতে পেরেছে। মিসেস শাইলা রেজা চৌধুরীর কথা ফেলে না দিতে পারলেও তার খালামণি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে কানাডায় গিয়ে তার স্টাডি কমপ্লিট করতে হবে। তার মাকে দেওয়া তার খালামণির শেষ কথা। রিদিতাকে তার বাবার মতোই ডাক্তার বানানোর কথা তার খালামণি রিদিতাকে দিয়ে পূরণ করেই ছাড়বে। আবারও তার আরিয়ানের মধ্যে দীর্ঘ দূরত্বের সৃষ্টি হবে। এটা ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে রিদিতার। অবশ্য আরিয়ান এসব সম্পর্কে এখনো কিছুই জানে না। এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা জানতে পারলে সে তো রিদিতাকে জড়িয়ে নিয়ে রীতিমতো খুশি লাফাবে। অবশ্য রিদিতাকে সবাই আরিয়ানকে এ বিষয়ে জানাতে না বলেছে। সে আরিয়ানকে এঙ্গেজমেন্টের দিন সারপ্রাইজ দিতে চায়, কিন্তু আরিয়ান যখন ওর চলে যাওয়ার ব্যাপারে জানবে তখন নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে ছেলেটা। তাকে কিছুতেই যেতে দিতে চাইবে না। তার নিজেরও যে ভীষণ কষ্ট হবে। সেও তো এভাবে চলে যেতে পারবে না। রিদিতার নিজেকে নিয়ে কোনো ভয় নেই। সে নিজেকে ভীষণ কষ্ট করে হলেও সামলে নিতে পারবে, কিন্তু আরিয়ান সে কিভাবে নিজেকে সামলাবে? আবারও যদি তার জীবনটা আগের মতো এলোমেলো হয়ে যায়, ভাবতেই বুকের ভেতরটা ধক করে ওঠে রিদিতার। তবে রিদিতার এতটুকু ভরসা আছে, সে আরিয়ানের বউ হয়েই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে। অন্তত তার প্রিয় মানুষটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। কেউ তাদের এই বন্ধন ছিন্ন করে আলাদা করতে পারবে না। আর তাছাড়া এই বিচ্ছেদ সাময়িক হবে। এরপরে পুরোটা জীবন তো সে আরিয়ানের হাতে হাত রেখে পথ চলবে। এই আশায় বুকটা ভরে ওঠে তার। কিছু পেতে হলে কিছু ত্যাগ দিতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই ত্যাগের মধ্যেই হয়তো দুজনের ভালো নিহিত রয়েছে।
পরন্ত বিকেলে রুমে এসে বিছানার দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল হৃদিতা। পুরো বিছানা জুড়ে নেভি ব্লু রঙের শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট ও ব্লাউজ, নেভি ব্লু রঙের পাথরের দামি জুয়েলারি, বেলি ফুলের গাছটা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রসাধনী সাজিয়ে রাখা হয়েছে। হৃদিতা অবাক হয়ে সবটা দেখে ভাবতে লাগলো, এসব তার রুমে কি করে এলো? সে তো কখনো শাড়ি কিংবা এমন জুয়েলারি এবং প্রসাধনী ব্যবহার করেনি, তার রুমে এসব কে রেখে গেল? এসব ভাবতে ভাবতে জিনিসগুলো ধরে একে একে নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎই শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট খুঁজে পেল হৃদিতা। সেখানে গুটি গুটি অক্ষরে স্পষ্ট বাংলায় লেখা, আমার দেয়া আমাকে দ্বিতীয় উপহার এগুলো। বঙ্গললনাকে বঙ্গললনার রূপে সজ্জিত হয়ে দেখার জন্য হৃদয়টা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। জানি তুমি এসবে অভ্যস্ত নও, তাই তোমার কাছে অস্বস্তিদায়ক লাগতে পারে। তবে আমার প্রত্যাশা তুমি আমার উপহারগুলো সাদরে গ্রহণ করে আমার ব্যাকুল হৃদয়ের ইচ্ছাটা পূরণ করবে। তোমাকে নতুন রূপে সজ্জিত হয়ে দেখার অপেক্ষায় রইলাম, আরিয়ান। চিরকুটটা পরে হৃদিতার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি খেলে গেল। সে শাড়ি এবং জুয়েলারিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। প্রিয় পুরুষের দেওয়া দ্বিতীয় উপহার এগুলো সে গ্রহণ না করে কি করে পারে? খান ম্যানশনের সামনে বাইক নিয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে রয়েছে আরিয়ান। বারবার ঘড়ি দেখে অপেক্ষার প্রহর গুনছে সে। আজ তাকে দেখতে ভীষণ সুদর্শন এবং অন্যরকম লাগছে। নেভি ব্লু রঙের পাঞ্জাবি, পায়জামা এবং সেই সাথে স্পাইক করা সিল্কি চুল, মুখে ট্রিম করা চাপ দাড়ি, হাতে ধূসর রঙের রিস্ট ওয়াচে এক কথা অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। তার রেডি হতে বড়জোর আধা ঘন্টা লেগেছে। আরও আধা ঘন্টা সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা হতে চললো, অথচ হৃদিতার কোনো খবর নেই। এভাবে সময় ফুরাতে ফুরাতে একসময় মৃদু বিরক্তির নিঃশ্বাস ছাড়তেই তার চোখ আটকে গেল খান ম্যানশনের বিশাল আকৃতির সিঁড়ির ধাপগুলোর দিকে। নজর কাড়ার সৌন্দর্য নিয়ে নেভি ব্লু রঙের শাড়ি পরিহিত অবস্থায় ধীরগতিতে এগিয়ে আসছে হৃদিতা। তাকে দুপাশ থেকে ধরে নিয়ে আসছে ঈশিতার শ্রাবণী। আরিয়ানের চোখ জোড়া কেবল হৃদিতার দিকেই আটকে আছে। চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে সে। হার্টবিট এত জোরে বেজে চলেছে যে এখনই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। নেভি ব্লু শাড়ির সাথে কোকড়ানো বাদামি চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, পিছন দিকে সম্ভবত বেলি ফুলের গাছডাটা লাগানো। ফর্সার মায়াবী মুখটাতে প্রসাধনীর ছোঁয়া পড়ে সেটা দ্বিগুণ উজ্জ্বলতায় চকচক করছে। ডাগর ডাগর মায়াবী চোখগুলোতে কাজলের প্রলেপ পড়ে সেগুলো অত্যন্ত মোহনীয় আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘন কালো পাপড়ি জোড়া মাস্কারার প্রলেপে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। বিস্তৃত পাতলা গোলাপি ঠোঁট জোড়া আরক্তিম হয়ে ভেসে উঠেছে। সাথে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, কানে, গলায় ও হাতে অদ্ভুত সৌন্দর্য আর অহংকার নিয়ে ফুটে রয়েছে। নাকের বাঁ পাশে ডায়মন্ডের ছোট্ট একটা নাকফুল নজরকাড়া ভাবে বিদ্যমান। হৃদিতার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি আর তার ধীর গতিতে চলার ধরন দেখে জ্ঞান হারানোর উপক্রম হলো আরিয়ানের। সে কখনো জান্নাতের হুরপরি দেখেনি, তবে তার মনে হচ্ছে জান্নাতের হুরপরির চেয়েও সুন্দরী তার হৃদি, শতগুণ হাজার গুণ সুন্দরী। প্রেমিক পুরুষের অবাধ্য মন আবারও নতুন করে হৃদিতার প্রতি নতুনভাবে প্রেমে পড়ল। মুখের সামনে তুড়ি বাজাতেই আরিয়ানের ঘোর ভাঙল যেন। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে ঈশিতা পাশ থেকে বলে উঠল, এই নিন আপনার হৃদয়ের রানীকে। ক্যানাডিয়ান ললনা থেকে একদম বঙ্গললনা বানিয়ে দিলাম আমরা। আমরা তো চিন্তায় আছি তোমার না আবার হার্ট অ্যাটাক এসে যায়। যদিও সে এমনিতেই অসামান্য সুন্দরী, তবুও এমনভাবে আমরা তোমার হৃদয় হরণে সাজিয়েছি, তাতে তো হার্টবিট তোমার মিস হওয়ারই কথা। আরিয়ান হেসে বলে উঠল, বাহ, তোমরা তো আমাকে একদম মার্ডার করার প্ল্যান করে নেমেছো দেখছি। তার বলতে এখন বলুন আপনার মায়াবতীকে কেমন লাগছে? কতবার ক্র্যাশ খেয়েছেন তার ওপর? আরিয়ান হৃদিতার দিকে নেশাযুক্ত ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে মাদকতাময় কণ্ঠে বলে উঠল, অপূর্ব সুন্দরী লাগছে আমার হৃদয় হরণী মায়াবতীকে। কোনো শব্দ, কোনো ভাষায় সেটা বর্ণনা করা সম্ভব নয়। তার উপর বহুবার, হাজারবার, অগণিতবার ক্রাশ খেয়েছি আমি। অদূর ভবিষ্যতে আরো যে কতবার ক্রাশ খাবো সেটা গুণে হিসাব করা যাবে না। আরিয়ানের কথায় লজ্জায় আরক্তিম হলো হৃদিতা। ঠোঁটে খেলে গেল লজ্জার হাসি। অপরদিকে ঈশিতা আর শ্রাবণী মুখ টিপে টিপে হাসতে লাগলো। আরিয়ার কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদিতার হাত ধরে তাকে বাইকের পেছনে উঠিয়ে দিল। পরে নিজেও হেলমেট পরে বাইকের সামনে বসে পড়ল। ঈশিতা আর শ্রাবণী নিজেদের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে তাদেরকে অল দ্য বেস্ট জানালো। আরিয়ান ছোট্ট করে হৃদিতাকে বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসো। হৃদিতা প্রথমে সংকোচবোধ করলেও আরিয়ান বাইক স্টার্ট দিতেই সে তার দুহাত দিয়ে পেছন দিক থেকে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে নিজের থুতনি ঠেকালো।
রিদিতার গভীর স্পর্শ পেয়ে আরিয়ানের শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। পরক্ষণেই এক অদ্ভুত ভালো লাগা আর অজস্র অনুভূতির সারে ডুবে গেল তার দেহ মন। এদিকে বাইক ছুটে চলল তার নিজস্ব গতিতে। কালো রঙের বাইকটা শহরের ব্যস্ত রাস্তা ধরে একটানা ছুটে চলেছে। আশেপাশে অনেক যানবাহন বলে পুরোপুরি স্পিডটা তুলতে পারছে না আরিয়ান। তার আজকে রিদিতাকে নিয়ে পঙ্খিরাজের মতো ছুটে বেড়াতে ইচ্ছে করছে। রিদিতা তখনও একইভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে বসে আছে। কখনো এভাবে কারো পেছনে বাইক ওঠেনি বলে তার বেশ ভয় করছে। বাইকটা হাইওয়েতে আসতেই ফাঁকা রাস্তায় বাইকের স্পিড তুঙ্গিয়ে তুলে দিল আরিয়ান। রিদিতা ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আরিয়ানকে। তার পিঠে নিজের মুখ লুকালো। হেসে আরিয়ান বলল, ভয় নেই দিদি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। জাস্ট এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে রেখো আমায়। রিদিতা ভয় মাখা কণ্ঠে বলল। বাইক আসতে চলো আরিয়ান, পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আরিয়ান কিছু বলতে নেবে তার আগেই বাইকের লুকিং গ্লাসে চোখ আটকে গেল তার। রিদিতার বাদামি লম্বা চুলগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে ওড়াউড়ি করছে। চোখে মুখে সেগুলো বারবার পড়ে রিদিতাকে বিরক্ত করছে। অথচ আরিয়ানের বিমুগ্ধ দৃষ্টি সেদিক থেকে সরতেই চাচ্ছে না। ইচ্ছে করছে চুলগুলোকে নিজের হাতে কানের পিঠে গুজে দেওয়ার, কিন্তু সেই অবস্থা আপাতত নেই বলে ইচ্ছেটাকে মাটিচাপা দিতে হলো তার। আবারও ড্রাইভিং করায় মনোযোগী হলো সে। তোমাকে হেলমেট কেন দেয়নি জানো রীতি? কেন? যাতে তোমার ওই উড়ন্ত চুলগুলো নিজ চোখে দেখতে পেয়ে আমি উপভোগ করতে পারি। আর এতে আমি যদি অ্যাক্সিডেন্ট করে আঘাত পাই? আমি থাকতে তোমার এক বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। এতটা আত্মবিশ্বাস? ভীষণ। তারপর একটু থেমে আরিয়ান আবার বলতে লাগলো, জানো দিদি, তোমার স্পর্শ আর তোমার চুল আমাকে ভীষণ ভাবে বিরক্ত করছে। বারবার নিজের নিয়ন্ত্রণ হারাতে বেঁচে যাচ্ছি আমি। রিদিতা আঁতকে উঠে বলল, কি বলছো এসব? তোমার বাইকের পেছনে যেহেতু বসেছি তাই আমার স্পর্শ তো লাগবেই। তাছাড়া আমার চুল বাতাসের ঝাপটায় এভাবে সামনে চলে আসলে আমি কি করব? তুমি বরং সাবধানে বাইক চালাও, আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে না। আরিয়ান মৃদু হেসে বলল। ভয় নেই, তুমি থাকতে আমার কোনো ভয় নেই দিদি। রিদিতা হেসে মনে মনে আওড়ালো, পাগল ছেলে। শহরতলি ছাড়িয়ে কিছুটা মুক্ত প্রাকৃতিক অভয়ারণ্যে চলে এলো আরিয়ান ও রিদিতা। আরিয়ান তখন সর্বোচ্চ স্পিডে পুরোদমে বাইক চালিয়ে যাচ্ছে। রিদিতার এখন আর ভয় করছে না। সে আরিয়ানকে জড়িয়ে ধরে মাথা উঁচু করে শীতল ও প্রাকৃতিক বাতাসের তীব্রতা অনুভব করছে। আরিয়ানের গায়ের মিষ্টি সুঘ্রাণের সাথে সাথে বাংলার মনোমুগ্ধকর প্রকৃতি তার হৃদয়ে ছিঁড়ে যাচ্ছে বারংবার। তার আজ গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয়ে ব্যাকুলতা। রিদিতার সাথে গলা মেলালো আরিয়ান। আমায় দেখো এক বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোথাও ফুটছে ফুল, কোথাও ঝরছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে এই পথে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। ফুচকা খেতে গিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে রিদিতার। ফুচকাতে ঝালের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেছে। ঝালে উয়া করছে রিদিতা। আরিয়ান ব্যস্ত হয়ে গিয়ে তাকে দ্রুত ঠান্ডা পানি খাওয়ালো। রিদিতা দ্রুত সেটা ঢকঢক করে খেয়ে বলল, এই খাবারে এত ঝাল কেন? আরিয়ান অষ্টম আশ্চর্য দেখার মতো অবাক হয়ে বলল, আমি তো জানতাম মেয়েরা ফুচকার জন্য পাগল, আর ঝাল বেশি হলে তো কথাই নেই। আর সেখানে তুমি এই কথা বলছো? ফুচকা আগে কখনো খাওনি? রিদিতা আরো কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়িয়ে বলল, আমি এই প্রথম ফুচকা খেলাম, এটা খুব স্পাইসি। কানাডাতে এই খাবার কখনো খাইনি, আর আমি বেশি ঝাল খেতে পারি না। খাবারে সবসময় কম ঝাল খেতে অভ্যাস আমার। কানাডিয়ান ফুডে মশলা জাতীয় খাবার খুব কম থাকে। আরিয়ান কয়েক পলক রিদিতার দিকে তাকিয়ে বলল, সরি, আমি তোমার এই দিকটা সম্পর্কে খেয়াল রাখতে পারিনি। আমার তোমার সুবিধা অসুবিধা সম্পর্কে জানা উচিত ছিল। শাড়িটা পরতেই নিশ্চয়ই তোমার ভীষণ অস্বস্তি হয়েছে। রিদিতা মিষ্টি হাসি দিয়ে বলল, ইটস ওকে আরিয়ান, এই সামান্য ব্যাপারের জন্য তোমাকে সরি বলতে হবে না। আর শাড়ি পরতে আমার মোটেও অসুবিধা হয়নি। প্রথম পরেছি বলে কিছুটা অস্বস্তি হলেও
তোমার মুখের ওই হাসি আর মুগ্ধ দৃষ্টি আমাকে এর চেয়েও 1000 গুণ বেশি কিছু উপহার দিয়েছে। ভালো লাগা, ভালোবাসা, সবকিছু। আরিয়ান ফুসকার বিল পে করে রিদিতার হাত ধরে বাইকে উঠতে উঠতে বলল, আজকে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, ঢাকার বিখ্যাত সব খাবারগুলো টেস্ট করাবো। কতগুলো বছর পর নিজের মাতৃভূমিতে এসেছো তুমি, মাতৃভূমির রূপ আর গুণ অবলোকন করে দেখতে হবে তো। রিদিতা আরিয়ানের পেছনে বসে তাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, সেটা তো অবশ্যই, আর সেটা যদি হয় প্রিয় মানুষটির সাথে, তাহলে তো আনন্দ বহুগুণ বেড়ে যাবে। কালো রঙের বাইকটা আবার ছুটে চলল শহরের বুক চিরে।